হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য গাইড। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রিপারেশন ঠিকঠাক জায়গায় যাচ্ছে তোমাদের। তো অনুপাত সমানুপাত যেটা আমরা শুরু করেছিলাম কাল থেকে শুরু হয়েছে আমাদের অনুপাত এবং সমানুপাতের ক্লাস। পার্ট 1 আমি ডিসকাস করেছি কালকে পার্ট 1 অলরেডি ডিসকাস হয়ে গেছে। কিছু কনসেপ্ট কিছু আমি ডিসকাস করে দিয়েছি। তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি ডিসকাস করেছি। যারা ফার্স্ট ভিডিও দেখোনি, তো ভিডিও ক্লাস ওয়ানটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, ডেসক্রিপশন থেকে আমি রেকমেন্ড করবো যে এই ক্লাসটা যারা প্রথম জয়েন করছো তারা এই ক্লাসটা না দেখে প্রথমে ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে ক্লাস ওয়ানটা দেখো, তারপরই ক্লাস টু এসো। কারণ দেখো, বারবারই আমি বলছি একটা জিনিস, এভরিথিং ইজ আ গ্র্যাজুয়াল অ্যান্ড স্টেপ বাই স্টেপ প্রসেস। পার্ট ওয়ানটা না দেখে পার্ট টু যদি তোমরা দেখো, তাহলে অনেক কিছু জিনিস মাথার উপর দিয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। আর বারবার প্রত্যেকটা ক্লাসে একই কনসেপ্টকে ডিসকাস করা মানে টাইম লস। স্পষ্ট কথা, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য টাইম লস। হ্যাঁ, যেখানে প্রবলেম হবে না এখানে নিশ্চয়ই আমি বোঝাবো, বারবার বোঝাবো। বাট একই জিনিস যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, তোমরা সেটা দেখোনি, এইটার অজুহাতে আমি বারবার জিনিস যদি বোঝাতে শুরু করি, তাহলে প্রত্যেকটা ক্লাস অনেক বেশি লেন্দি হবে এবং সেখানে আমরা ডিসকাশন অনেক বেশি, মানে নতুন ডিসকাশন অনেক কম করতে পারবো এবং রিপিটেশনটা অনেক বেশি হয়ে যাবে, সো যেটা অনেক বেশি টাইম ওয়েস্টিং হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম, কারণ টাইম ইজ ভেরি প্রেশিয়াস যখন তোমরা প্রিপারেশন করছো। তখন সামনে অনেক কটা এক্সাম আছে, এই কারণে ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ক্লাসটা কারা দেখতে পারে? যে কোনো এক্সাম, যারাই ওয়ান ডে যে কোনো এক্সাম দিচ্ছে, লাইক আমি অলরেডি বলেছিলাম, আগের দিনও বলেছি, এটা স্টেট এক্সাম হতে পারে, এটা এসএসসি এমটিএস হতে পারে, এইচএসএল হতে পারে, সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, জিডি হতে পারে, ইভেন বিসিএস, ডাব্লিউবিসিএস এ যে ম্যাথের পোর্শনটা আছে, একটা পুরো ম্যাথের পেপারই আছে। আমরা জানি 2024 হয়তো লাস্ট টাইম, হয়তো কেন, গেজেট নোটিফিকেশন তো প্রায় এসেই গেছে, যে লাস্ট টাইম এমসিকিউ প্যাটার্নে হবে। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু এই চ্যাপ্টার খুব খুব ইম্পর্টেন্ট, অনুপাত এবং সমানুপাত। ঠিক, তো আজকে আমরা সেকেন্ড পার্ট ডিসকাস করব, কারণ ফার্স্ট পার্ট আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আবারও বলছি, যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা লিঙ্কে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট ক্লাসটা দেখো, দেন এই ক্লাসটা দেখো। ওকে, সেকেন্ড থিং, এটা আচ্ছা, আমি তোমাদের গাইড, আমার নাম রাধাকান্ত চন্দ্র, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হিসেবে আমি এখন পোস্টেড। এগুলো আমার কিছু সাকসেস যেগুলো আমি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, বেশি কিছু বলার নেই এখানে। আচ্ছা, হয়ে গেল। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে কোর্স। একটা পেড কোর্স আমি লঞ্চ করেছি, ঠিক আছে, একটা পেড কোর্স, অত্যন্ত মিনিমাম কস্টে আমি এটা লঞ্চ করেছি। এবং এই কোর্সটার ফিচার হচ্ছে এটা, যে এটা একটা আমব্রেলা কোর্স। এই কোর্সে সব কিছু এ টু জেড সব কিছু কভার হয়ে যাবে, শুধু ইংলিশ গ্রামারের পোর্শনটা বাদ দিয়ে। ওকে, কারণ যেহেতু আমি ওয়ার্কিং, বারবার বলছি আমি ওয়ার্কিং, সুতরাং আমার পক্ষে এত বেশি ক্লাস করানো সম্ভব না। তার মধ্যেও আমি পার্টিকুলারলি কেউ ম্যাথের ক্লাস করায়, কেউ রিজনিংয়ের করা, কেউ জিকের করা, আমি তিনটে জিনিসই করাচ্ছি তোমাদেরকে। আমি ম্যাথসের ক্লাস করাচ্ছি, দেখো এই কোর্সে তোমরা সপ্তাহে দুটো কম করে, কমপক্ষে বলেছি, কমপক্ষে দুটো অঙ্কের ক্লাস পাবে। ঠিক আছে, যেমন আগের দিন আমি রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের পার্ট 1 আপলোড করেছি, আজকে পার্ট 2 আপলোড করছি। এটা পেড কোর্সেরই পার্ট অফ পেড কোর্স। আমি শুধু কোয়েশ্চেনগুলো ডিসকাস করছি, থিওরি ডিসকাস করবো আমরা পেড কোর্সে। এখানে শুধু প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করবো, যদিও এখানেও আমি কমপ্লিট থিওরি ডিসকাসই করে দিই প্রত্যেকটা কোয়েশ্চেন। আচ্ছা, কিন্তু নোটস পত্র যা যদি কারোর দরকার হয় তাকে পেড কোর্সে এনরোল করতে হবে। এক, 2 নম্বর হচ্ছে রিজনিংয়ের একটা কনসেপ্ট ক্লাস আমি পার উইক দেবো। আচ্ছা, উইকলি মিনিমাম মক টেস্ট হবে, মিনি মক টেস্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 25টা অথবা মিনিমাম 15টা কোয়েশ্চেনের মক টেস্ট, এবং প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাথের, জিকে এবং জিআই এবং জিকে, এবং কতবার হবে? 3টে করে, অর্থাৎ উইকলি 3টে মক টেস্ট হবে ম্যাথের, 3টে জিআইয়ের অর্থাৎ রিজনিংয়ের, এবং 3টে জিকের।
আচ্ছা, মান্থলি অর্থাৎ প্রত্যেক মাসের শেষে একটা কম্বাইন্ড মক টেস্ট অর্গানাইজ করব, যেখানে ম্যাথ, জিআই এবং জি থেকে কম্পাইল করে, এবং যে এক্সামে ইংলিশ আছে সেখানে ইংলিশকেও কম্পাইল করে একটা 50 মার্কসের আমরা 50 অথবা 75 এরকম কোনো একটা ওয়েটেজের আমরা মক ডিজাইন করব, এবং প্রত্যেক মাসে একটা করে আমরা এই মক অর্গানাইজ করব। সবথেকে বেস্ট পার্ট যেটা আছে এই কোর্সে, সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সব কোর্সের সাথে তোমরা পাবে না। ইউটিউবে এরকম কোর্স খুব কম পাবে যেখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল তোমাদেরকে প্রোভাইড করবে এই মিনিমাম কস্টে। 500 টাকা পার মান্থ ফিজ, আর রেজিস্ট্রেশন ফি খুব অল্প। যাই হোক, তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ তোমরা, আর তার সাথে পাচ্ছ জিকে স্টাডি ম্যাটেরিয়াল। বিশ্বাস করতে পারবে না, যতক্ষণ না এই কোর্সে এনরোল করছো ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না যে কী কোয়ালিটি, কী কী লেভেলের কোয়ালিটির ম্যাটেরিয়াল তোমরা পাবে। ফ্যাক্টস, ফিগার্স, একদম লেটেস্ট ফিগার, লেটেস্ট ফ্যাক্টস দেওয়া আছে, এবং প্রত্যেকটা ফ্যাক্ট জেনুইন, এবং প্রত্যেকটা ফ্যাক্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, প্রত্যেকটা ফ্যাক্ট এক একটা পোটেনশিয়াল কোয়েশ্চেন, প্রত্যেকটা ফ্যাক্টই এক একটা পোটেনশিয়াল কোয়েশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা। সেভাবে আমি স্ট্যাটিক জিকে প্রথম নোটস দেবো, তারপরে ডাইনামিক জিকে যেগুলো আছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও, তার সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ যে জিকে আছে অর্থাৎ হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সব কিছুর নোটস তোমরা পেয়ে যাবে, এবং সেটা টাইমলি আপডেট হতে থাকবে। তো এটা একটা আমব্রেলা কোর্স। কেউ জয়েন করতে চাও, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে এখানে দুটো নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে আমি এখানে লিখে দিচ্ছি। তুমি এটা মুছে দিই, নাম্বার দুটো লিখে দিচ্ছি, আর চাইলে যোগাযোগ করতে পারো। মিনিট। আচ্ছা, 8637574002 অথবা 90914008, এই দুটো নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে কোর্সের ডিটেলস নিতে পারো। ঠিক আছে, ওকে। আর সময় নষ্ট না করে তাহলে আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো রেশিও প্রপোর্শনের পার্ট 2 এর প্রথম প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন কাল যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। এই স্লাইডটা নিয়ে কাল প্রবলেম হচ্ছিল খুব, এটা আমাদেরকে করতে দিচ্ছিল না। তো যাই হোক, আজ আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, এ অনুপাত 25 অর্থাৎ 25 সমানুপাত 9 অনুপাত আবার এ বলে এ এর মান কত। অর্থাৎ এখানে দেখো মাঝের দুটো পদ, আচ্ছা মাঝের দুটো পদের মান দেওয়া আছে, প্রান্তদ্বয় অর্থাৎ প্রথম এবং চতুর্থ পদের মান দেওয়া, এবং সেখানে দুটো জায়গাতেই এ এর মান এ বসানো আছে, অর্থাৎ এ এর মান আমাকে বের করতে। আমি অলরেডি শিখিয়ে দিয়েছি মাদার ফর্মুলাটা কি। এর মাদার ফর্মুলা হয় ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ ইন্টু ফোর্থ চতুর্থ পদ সমান সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পদ টু থার্ড পদ অর্থাৎ তৃতীয় পদ। ঠিক আছে, যেটাকে আমরা আরও এর ভাষায় বলি প্রান্তদ্বয়ের গুণফল সমান মধ্য পদদ্বয়ের। প্রান্তদ্বয় মানে কি, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত একদম এন্ডে আছে, আর মধ্যপদ মানে যারা মাঝে আছে। ওকে, কিন্তু আমি বলছি এটাকে এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখতে পারো। প্রথম যে দুটো পদ আছে, অর্থাৎ এটা তো সমানুপাতের চিহ্ন, সমানুপাতের বাঁ দিকে যে দুটো পদ আছে তাকে ডিভাইড আকারে লেখো a/25, এখানে সমান চিহ্ন দাও, এবং লাস্টে যে দুটো পদ আছে তাকে এইভাবে লিখো 9/, এটাকে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে, তাহলে যদি দেখি আমরা, তাহলে এ স্কোয়ার হয়ে গেল সমান 9/25 গুণ করলে কত হয় 225, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হলো 225, তাহলে এ এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু মানে √225, √225, আর 225 কার স্কোয়ার 15 স্কোয়ার। ঠিক আছে, 15 স্কোয়ার হয় 225। দেখো এই যে স্কোয়ার টার্মগুলো আমি কত তাড়াতাড়ি যেমন আমি মনে করতে পারছি, তো তোমাদেরকে অভ্যাস করতে, আমি সিট দিয়ে দেবো একটা, আমি ফ্রিলি একটা সিট দিয়ে দেবো পরের ক্লাসে। আমি চেষ্টা করবো, আমাকে কমেন্ট বক্সে একটু মনে করিয়ে দিও কেউ, আমি পরের দিন থার্ড যে ক্লাস আমি নেব, অর্থাৎ এর যে অনুপাত সমানুপাতের থার্ড যেদিন ক্লাস আসবে, থার্ড পার্ট অর্থাৎ টুমোরো, সেদিন আমি ডেসক্রিপশনে আমি একটা পিডিএফ শেয়ার করবো। সেই পিডিএফে স্কোয়ার এবং কিউবের
একটা লিস্ট আমি দিয়ে দেবো, ওটা মুখস্থ করতে হবে, তাহলে ঝটপট এই অঙ্কগুলো হবে। নাহলে তোমাদেরকে 225 কার স্কোয়ার সেটা বের করতে অনেক টাইম লেগে যাবে, তাই না? তাহলে রাইট আনসার কত হবে? 15। ঠিক আছে, ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখবো। আচ্ছা, এখানে দেখো 4টে টার্ম নেই, 3টে টার্ম দিয়ে অঙ্কটা দেওয়া আছে। 9, 15 এবং এক্স, এই 3টে পদ যদি সমানুপাতে থাকে তাহলে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এন, প্রসেস তো সেম। আমি কি বলেছি কালকে? আমি শিখিয়েছি যে যখন একাধিক পদ সমানুপাতে থাকবে, একাধিক পদ সমানুপাতে থাকার অর্থ কি? একটি পদ তার আগের পদের সঙ্গে একটি মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা গুণ থাকবে। ঠিক আছে, অর্থাৎ দুটি পদের মধ্যে একটা ডেফিনিট মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকে। যেমন আমি আরেকবার বলছি, এ, বি আর ডি, মনে করো 4টে পদ আছে। ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যে যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয় এক্স, বি আর সি এর মধ্যেও মাল্টিপ্লাইং ফ্যাক্টর এক্সই হবে, এবং সি আর ডি এর মধ্যেও কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ গুণ, মাল্টিপ্লাইং মানে কি? গুণ করা, এটাও এক্সই হবে। ঠিক আছে, এক্সই হবে। এবার এটাকে কীভাবে বার করব? এক্সটা কীভাবে আমরা বার করব, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা কীভাবে বার করব? খুব সোজা, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলেই তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ভ্যালু। ঠিক ঠিক একইভাবে যদি আমাকে তৃতীয় পদ বের করতে হয় তাহলে আমি কী করব? তৃতীয় পদ যদি বের করতে হয় তাহলে দ্বিতীয় পদ যেটা আছে অর্থাৎ বি, বি এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে আমি সি পাবো। দেখতেই পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাহলে 9, 15 আর এক্স। ওকে, এর মধ্যে আমাকে কী বার করতে হবে? আমাকে বার করতে হবে প্রথমে 9 থেকে 15 কীভাবে পাবো? 15/9, 9-এর সঙ্গে যদি 15/9 গুণ করি তাহলেই কী পাবো? তাহলেই তো আমরা পাবো কি? 15। তাহলে 15/9 এটা হচ্ছে কি আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে আমাকে যদি এক্স এর মান বের করতে হয় তাহলে এক্স এর মান কত হবে? দ্বিতীয় পদের সঙ্গে সেম গুণ হবে, অর্থাৎ 15 গুণ 15/9। ঠিক আছে, 15 গুণ 15/9, এটার ভ্যালু কত হবে? এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো, 3 দিয়ে 5 বার, 3 দিয়ে 3 বার, 3 5 5 25। রাইট আনসার কত হয়ে গেল? 25। এটা যদি কারো টাফ মনে হয়, এটা কিন্তু টাফ না, এটা কনসেপচুয়াল এবং খুব 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 ইজি, ভীষণ ইজি। যদি একবার বুঝে নিতে পারো তাহলে ভীষণ ইজি। আমি আরেকবার এটা ডিসকাস করছি। আমার মনে হয় এটা প্রথমেই বুঝে নিতে কিছু কিছু ক্যান্ডিডেটের প্রবলেম হতে পারে, সে কারণে এটাকে আমি আরেকবার ডিসকাস করছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা যদি মনে রাখতে পারো, অনুপাত সমানুপাতের এই ধরনের অঙ্ক তোমরা নিমেষে চুটকিতে সলভ করতে পারবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি। দেখো আমি কি বোঝাতে চাইছি, আমি বলছি এ একটা পদ, বি একটা পদ, সি একটা পদ এবং মনে করো ডি একটা পদ, 4টে পদ আছে, তার বেশিও থাকতে পারে। এখন এইগুলো যদি সমানুপাতে থাকে, কন্ডিশন একটাই, কন্ডিশনটা খুব ক্লিয়ার। কন্ডিশন হচ্ছে এরা যদি প্রপোর্শনে থাকে, অর্থাৎ সমানুপাতে থাকে। এটা যদি সমানুপাতে থাকে তবেই এটা হবে। ঠিক আছে, যদি সমানুপাতে থাকে তবেই এটা হবে। কি বলছি না, এ থেকে বি যখন আমরা পাচ্ছি তখন ডেফিনেটলি এ থেকে বিতে যেতে গেলে কোনো একটা সংখ্যা দিয়ে এটাকে আমরা গুণ করেছি, সেই সংখ্যাটা একের থেকে বড় হতে পারে, একের থেকে কম হতে পারে। যদি সংখ্যাটা একের থেকে বড় হয় তাহলে এর থেকে বি এর মান কী হবে? বেশি হবে। আর যদি সংখ্যাটা একের থেকে কম হয় তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ যেটা দিয়ে গুণ করছি সেটা যদি একের থেকে কম হয় তাহলে এর থেকে বি এর মান কী হবে? কম হবে। যেমন আমি একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি, মনে করো 25। আমি যদি 25-এর সঙ্গে 2 গুণ করি, যেটা একের থেকে বড়, তাহলে পরের টার্মটা কত হবে? 50। কিন্তু 25-এর সঙ্গে যদি আমি 1/5 গুণ করি, 1/5 কি? একের থেকে তো কম। 2টা কি? গ্রেটার দ্যান 1, কিন্তু 1/5টা কি? লেসার দ্যান 1। তাহলে 25-এর সঙ্গে যদি 1/5 গুণ করি, যেটা কিনা একের থেকে কম, তাহলে ডেফিনেটলি এই দুটোর গুণফল যেটা পাবো সেটা কি হবে? 25-এর থেকে কম হবে, অর্থাৎ 5 হবে এখানে। এটাই আমি ডিসকাস করছি। অর্থাৎ এটাও তো মাল্টিপ্লাইং এ ফ্যাক্টর, এটা একের থেকে কম হোক বা বেশি হোক, আমি জাস্ট এটাই বলতে চাই। তাহলে তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করে ফেলতে পারি তাহলে এই অঙ্কগুলো নিমেষে হবে। এবার এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা বের করব কি করে?
না, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করার নিয়ম হচ্ছে সেকেন্ড টার্ম, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো। ঠিক আছে, দ্বিতীয় পদকে শুধু প্রথম পদ দিয়ে ভাগ করলেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পেয়ে যাবো। ঠিক, এইবারে যখনই তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেয়ে গেলে তখনই পরের টার্মটা বের করার নিয়ম কি, পরের টার্ম অর্থাৎ বি থেকে যদি আমি সি বের করতে চাই তাহলে কী হবে, অর্থাৎ বি থেকে সি যদি বের করতে চাই তাহলে বি এর সঙ্গে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ এম এফকে আমি গুণ করে দেবো। ঠিক একইভাবে সি থেকে যখন ডি বের করবো তখন সি ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা যদি আমি দেখি 9, 15 এবং এক্স তিনটে সংখ্যা দেওয়া আছে। এখন 9 থেকে 15 আমার অলরেডি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে পারি। সেটা কত শেখালাম, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, এটাই হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা তুমি ছোটোও করে নিতে পারো, 5/3 হবে। ঠিক আছে, তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত বেরোলো, 5/3। তাহলে যদি আমি এক্স এর মান বের করি, অর্থাৎ এক্স কার পরে আসছে, 15-র পরে, তাহলে 15 থেকে এক্স এর মান কীভাবে বের করবো, 15 গুণ এই যে বললাম প্রথম সংখ্যা ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত এখানে, 5/3। তাহলে 3, 5, 5, 5, 25। তাহলে এটাই আমার রাইট আনসার। বোঝা গেছে? আমি আরও একবার বোঝালাম, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা এই কনসেপ্ট দিয়ে সমস্ত অঙ্ক করে দেয়। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি এটা এরপরে আমি তোমাদেরকে জেনারেল অ্যাপ্রোচটা শেখাচ্ছি। জেনারেল অ্যাপ্রোচ কী বলে, আমরা জেনারেলি কীভাবে অঙ্কগুলো করতে অভ্যস্ত ছিলাম এতদিন, সেটা আমি বলছি। দেখো, এবং তোমরা নিজেরাই এটাকে কম্পেয়ার করো। দেখো, প্রথম যখনই তোমরা নতুন কিছু শিখবে, এটা একটু টাফ মনে হবে, একটু বোরিংও মনে হতে পারে অনেক সময়, এ না না প্রথমটাই তো ভালো ছিল। কিন্তু আমি, বিলিভ মি, এতগুলো এক্সাম ক্র্যাক করার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যেগুলো বেস্ট অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচগুলি অনলি আমি, এবং আমি সব অঙ্কেরই বেস্ট অ্যাপ্রোচ এবং তার নর্মাল অ্যাপ্রোচ দুটো অ্যাপ্রোচকে ডিসকাস করে তোমাদের বুঝিয়ে দেবো যে কেন এটা বেস্ট অ্যাপ্রোচ এবং কেন এটা টাইম অনেক কম নেবে। কেন এটা বেস্ট অ্যাপ্রোচ, কারণ বেস্ট অ্যাপ্রোচ মানে কি, বেস্ট অ্যাপ্রোচ এক্সামের পার্সপেক্টিভে বেস্ট অ্যাপ্রোচ মানে হলো যেটাতে কম সময় লাগবে। কারণ টাইমটা ইম্পর্টেন্ট। 60 মিনিটে অনেক সময় 60টা কোশ্চেনের 100টা কোশ্চেন আনসার করতে, যেমন সিএইচএসএল। ঠিক আছে, সিএইচএসএল, সিজিএল এর প্রিলি। ঠিক আছে, তাহলে সিএইচএসএল, সিজিএল প্রিলিমস, এই দুটো প্রিলিমসেই তুমি যদি দেখো, যারা এক্সাম দিয়েছে জানে, যে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় তাদেরকে 100টা কোশ্চেন সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে সেই সব জায়গায় তো তুমি একটা অঙ্ককে নিয়ে 1 মিনিট টাইমও দিতে পারবে না। ঠিক আছে, কোথাও 40 সেকেন্ড, কোনোটা 25 সেকেন্ড, কোনোটা তো আবার 5 সেকেন্ডই সলভ করতে হবে। ঠিক আছে, সেই কারণে এইগুলো করা। ওকে, এবার নর্মাল অ্যাপ্রোচ কি, আমি নর্মাল অ্যাপ্রোচটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। নর্মাল অ্যাপ্রোচ কি বলছে, নর্মাল অ্যাপ্রোচ আমরা কি করি না, 9, 15 আর এক্স, এটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি। তখন আমরা কি করি, 9/15 সমান 15/x, অর্থাৎ এই মাঝের পদটাকে ডবল করে দিই। ঠিক আছে, সেটাও নিয়ম, একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো ভ্যালু একই পাবে। এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, এক্স ইজিক্যাল টু হবে এই যে 15 ইন্টু 15/9। দেখো এই যে 15/9 এটাই কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটাই তো আমি আগে দেখালাম। এটাই তো, এই 15/9টাই কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর, অর্থাৎ এমএফ, যেটাকে আমি বলছি। ঠিক আছে না, এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করার নিয়ম কি বললাম, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। বোঝা গেল? তাহলে রাইট আনসার কত হবে, 25। অনেকক্ষণ ডিসকাস করে দিলাম কোয়েশ্চেনটা নিয়ে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এগেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব সহজ কোয়েশ্চেন। 81 এবং 64 এর মধ্য সমানুপাতির মান। আচ্ছা, মধ্য সমানুপাতি মানে কি, মধ্য সমানুপাতি মানে হচ্ছে এদের মাঝে কোনো একটা সংখ্যা আছে যেটা কিনা এই পুরো সিরিজটাকে কমপ্লিট করে। অর্থাৎ 81 দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি এ হচ্ছে সেই মধ্য সমানুপাতি এবং এরপরে আসবে 64, অর্থাৎ 81 এবং 64 এর মাঝে একটা সংখ্যা আছে এ, যেটা কিনা এই পুরো সিরিজটাকে কমপ্লিট করে। এবার তার মানে কি, অলরেডি আমি একটু আগেই শেখালাম যে কীভাবে আমি সেটা করব। দেখো, যখনই মধ্য সমানুপাতির মান বের করতে দেবে তখন অলওয়েজ মনে রাখবে যে এই যে মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতি যদি এ হয় তাহলে এ স্কোয়ারের ভ্যালু অলওয়েজ এই দুটো সংখ্যার গুণফলের সমান হবে, অর্থাৎ 81 ইন্টু 64 সমান হবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে, এটা কীভাবে আসছে স্যার, এমনি এমনি আসছে না স্যার, একটু আগে যেটা শেখালাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেই কনসেপ্ট দিয়ে আসছে। কীভাবে, আচ্ছা তুমি বলো, একটু আগে আমি যেটা শেখালাম যে আগের স্লাইডে যেটা আমি শিখিয়েছি, 81 থেকে এ,
81 থেকে যদি আমাকে a পেতে হয় তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। ওকে, আবার a থেকে যদি 64 যেতে হয় তাহলে আমার কীভাবে ইকুয়েশনটাকে দাঁড়াবে? না, a ইন্টু a বাই 81 অর্থাৎ প্রথম পদ ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর সমানই কত? দ্বিতীয় পদ মানে 64। তাহলে কি হচ্ছে? a ইন্টু a কত? স্কোয়ার হয়ে যাচ্ছে না? সমানই কত? 64 ইন্টু 81। ঠিক আছে না? এটাই তো আমি এখানে লিখেছি। এবার কানেক্ট করতে পারছো যে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কেন এত ইম্পর্ট্যান্ট? আমি বারবার বলছি। দেখো, অ্যাপ্রোচই বদলে দেয়। অ্যাপ্রোচই কিন্তু সফলতাটাকে বদলে দেয়, সফলতার সংজ্ঞাটা বদলে দেয়। তুমি কতটা সফল হবে এটা তোমার অ্যাপ্রোচে ডিপেন্ড করে। কোশ্চেন সবাই সলভ করে নেবে, অ্যাম্পেল অফ টাইম থাকলে, অনেকক্ষণ টাইম দিলে সবাই কোশ্চেন সলভ করে নেবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে সবাই তো সময়ে কে কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে সেটাই ইম্পর্ট্যান্ট, আর আর কিছু না। ওকে, তাহলে কি বললাম? মধ্য সমানুপাতির মান যখনই বের করতে দেবে এই কি টার্মগুলো মনে রাখবে? মধ্য সমানুপাতি, অর্থাৎ মধ্য সমানুপাতির মান বের করা মানেই হচ্ছে মধ্য সমানুপাতির স্কোয়ার, অর্থাৎ তার বর্গের মান হবে বাকি দুটো সংখ্যার গুণফল। তাহলে এ স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে রুট 81 ইন্টু। এখন আমরা জানি 81 বর্গমূল কত? 9। 64 বর্গমূল হচ্ছে 8, তাই তো? 9 9 81 আর 8 8 64। এর ভ্যালু কত হবে? 8 9 72। তাহলে রাইট আনসার কত হবে? 72। এটাই আমার রাইট আনসার। বোঝা গেছে? চলো মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলছি। ঠিক আছে, কেন বলছি? দেখো, 3:7:2 এই অনুপাতটার অনন্যকের মান তোমাদের বের করতে বলেছে। তার প্রথমত তোমাকে জানতে হবে অনন্যক কি। যারা জানো না তাদের জন্য আমি ডিসকাস করছি, যারা জানো তারা খুবই ভালো, তারা একবার রিভাইজ করে নাও। অনন্যক মানে কি? এটাকে অনন্যককে ইংলিশে বলে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, ঠিক আছে? একদম গোদা বাংলায় রেসিপ্রোকাল মানে হচ্ছে এ যদি একটা সংখ্যা হয়, এর রেসিপ্রোকাল হবে 1/a। ঠিক, 1/a। তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে 3:7, 3:7:2, এর যখন আমাকে অনন্যক বের করতে হবে, অর্থাৎ রেসিপ্রোকাল রেশিও বের করতে হবে, তখন আমায় কী করতে হবে? প্রত্যেকটা পদের অনন্যক, অর্থাৎ 1/3 1/7 1/2 এটা করতে হবে। এইবার এদের সরলতম মান বের করতে হবে। কীভাবে বের করব? ভালো করে দেখবে, প্রত্যেকটা স্টেপ বারবার বলছি। অর্থাৎ 3:7:2 এই অনুপাতের অনন্যক অনুপাতের মান বের করতে গেলে প্রথম যেটা করতে হবে, এটা ফার্স্ট স্টেপে বললাম কি, এটা হচ্ছে স্টেপ ওয়ান। প্রথম স্টেপে কী করতে হবে? না, প্রত্যেকটা পদের আমরা অনন্যক নেব, অর্থাৎ রেসিপ্রোকাল নেব এবং তাদেরকে অনুপাতে প্রকাশ করব, ফার্স্ট। সেকেন্ড থিং কি, এবার যেহেতু এগুলো কি, এগুলো ভগ্নাংশের আকারে আছে, অনুপাতকে তো আমরা ভগ্নাংশের আকারে রাখতে পারবো না, সরলতম মানে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? না, সেক্ষেত্রে ভগ্নাংশের আকারে যদি অনুপাত থাকে এবং তাকে যদি আমরা পূর্ণ সংখ্যার রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের যে হর, সেই হরের লসাগু নিতে হবে। অর্থাৎ 3, 7 এবং 2, 3, 7 এবং 2 এদের লসাগু নিতে হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 3, 7 এবং 2 এগুলো সব মৌলিক সংখ্যা। এগুলো প্রত্যেকটা একে অপরের সাথে মৌলিক এবং এগুলো এমনিতেও মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার লসাগু কী হয়? সংখ্যাগুলোর গুণফল। আমি লসাগু গসাগু চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝাই। এখন পর্যন্ত এটুকু জেনে রাখো যে মৌলিক সংখ্যার লসাগু অলওয়েজ সংখ্যাগুলোর গুণফল হয়। অর্থাৎ এক্ষেত্রে লসাগু কত হবে? 3, 7 এবং 2 এর গুণফল, অর্থাৎ 7 3 21 2 42। তাহলে লসাগু কত হলো? 42। এবারের কাজ কি? এটা হচ্ছে স্টেপ, তাহলে এটা স্টেপ টু। তাহলে স্টেপ 2 কি হলো? না, হরগুলোর লসাগু বের করা। স্টেপ 3 কি করব? স্টেপ 3তে হচ্ছে প্রত্যেকটা পদের সাথে লসাগুগুলো গুণ করব। ওকে, প্রত্যেকটা পদের সাথে লসাগুগুলো দেব, করলাম। তাহলে এবার যদি তুমি গুণ করে এবার কাটাকাটি করো, 3 14 42, 7 6 42 এবং 2 21 42। তাহলে আনসার কত হলো? 14:6:21। রাইট আনসার কত? 14:6:21। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আই থিঙ্ক বোঝা গেছে এটা। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট করতে পারো, কিন্তু আমি বলবো বারবার ভিডিওটা আর একবার, যদি মনে হয় যে এখানটা অসুবিধা হলো, আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়েছি।
ভিডিওটা রিওয়াইন্ড করো, পিছনে যাও, ব্যাক করো, আবার ভিডিওটা আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। মুভ টু নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করি। এগেন দেখো, আগের যে কোয়েশ্চেনটা আমি সলভ করলাম, এই কোয়েশ্চেনটা ওই একই কোয়েশ্চেন, মানে ওই কোয়েশ্চেনটা ছিল ওয়ার্ড বেসড প্রবলেম, অর্থাৎ ওটাকে লিখে দেওয়া হয়েছে, অনন্যক কথাটা বলে দেওয়া হয়েছে। এখানে অনন্যকটাকে সাইনে প্রকাশ কীভাবে? এই যে 3a, এই যে 3a ইজ ইকুয়াল টু 4b ইজ ইকুয়াল টু 5c, এটা কিছুই না, এটাও অনন্যকই, এটা অনন্যকেরই ফর্মুলা, ঠিক আছে? এবং সেখান থেকে তোমার a ইজ টু b ইজ টু c এর ভ্যালু বার করতে হবে। তাহলে কীভাবে করবো? দুটো প্রসেস আছে তোমার কাছে, দুটো প্রসেস আছে। কীভাবে? তোমরা প্রথমে a ইজ টু b ইজ টু c সমান একইভাবে 1/3 ইজ টু 1/4 ইজ টু 1/5 করে নিতে পারো, ঠিক আছে? এবং করে নিয়ে এদের লসাগু বের করতে পারো, যেটা আমি শেখালাম। 3, 4 এবং 5-এর লসাগু কত হবে? এগুলোও তো পরস্পর মৌলিক, অর্থাৎ 3, 4 12, 5, 12, 60, ঠিক আছে? অর্থাৎ লসাগু 60 যদি হয়, তাহলে প্রত্যেকটা টার্মের সঙ্গে আমি 60 গুণ করবো, ইন্টু 60, 1/5 ইন্টু 60, ঠিক আছে না? সরি, 1/5 হবে, এটা 1/5, ওকে? তাহলে যদি কাটাকাটি করি, এটা 20, এটা 15 বার যাবে, আর এটা 5 দিয়ে এটা 12 বার যাবে। তাহলে আনসার কত হলো? 20 ইজ টু 15 ইজ টু 12, ওকে? আনসার তো পেয়ে গেলাম, 20 ইজ টু 15 ইজ টু 12, অর্থাৎ অপশান সি ইজ রাইট আনসার। বাট আমি বলবো, এই রকম যখনই তোমরা অঙ্ক পাবে, এরকম প্রবলেম পাবে, এটা সলভ করার বেস্ট সলিউশন আমি তোমাকে, দ্য বেস্ট সলিউশন কি না, এ ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু হবে, দেখো এগুলো তোমাকে লিখতে হবে না, আমি তোমাকে বোঝাচ্ছি বলে লিখছি, তোমাদের এগুলো লিখতে হবে না খাতায়, এগুলো অনেক টাইম বাঁচবে। কীভাবে? এগুলো মুখে মুখেই হবে। যখন আমি এ এর ভ্যালু বের করব, তখন আমি এটাকে চাপা দিয়ে দেবো, অর্থাৎ এটাকে আমি চাপা দিয়ে দেবো, আমি জানি না আমার কাছে কী আছে, ঠিক আছে? যখন এর ভ্যালু বের করবো, তখন এটাকে আমি চাপা দিয়ে দেবো, অর্থাৎ এর মান আমি জানি না, মান বের করতে চাইছি, সুতরাং এর সঙ্গে যা আছে সব বন্ধ, বাকি যে পড়ে আছে বি এবং সি এর কোএফিসিয়েন্ট, সেই দুটো গুণ করো, অর্থাৎ 4, ব্যাপারটা একটু মুছে নিই, খুব হিজিবিজি হয়ে যাচ্ছে না হলে। হুম, তাহলে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। তাহলে এর ভ্যালু যখন বের করবো, তখন কী করবো? বি এবং সি এর যে কোএফিসিয়েন্ট, সেই মান দুটো গুণ করবো, অর্থাৎ 4 ইন্টু 5, 4 ইন্টু 5 মানে 20 হয়ে গেল, এর ভ্যালু বেড়ে গেল। এবার যখন আমি বি এর ভ্যালু বের করবো, তখন কী করবো? যখন বি এর ভ্যালু বের করবো, তখন আমি বিটাকে চাপা দিয়ে দেবো, তখন আমি কী করবো? বিটাকে চাপা দিয়ে দেবো, তখন আমি জানবো যে আমার কাছে বি বলে কিছু নেই, বি এর ভ্যালু আমার বের করতে হবে। তখন এ আর সি এর যে ভ্যালু, সেই ভ্যালু দুটোকে গুণ করবো, অর্থাৎ 3 গুণ 5 সমান 15 ইজ টু। আবার একইভাবে যখন আমি সি এর ভ্যালু বের করবো, তখন আমি সিটাকে চাপা দেবো, জানি না সি আছে কি, ঠিক আছে? সি এর ভ্যালু যেহেতু আমি বের করছি, তখন আমি অনলি এ এবং বি এর যে ভ্যালু, সেই দুটোকে গুণ করব, অর্থাৎ 3 ইন্টু 4 মানে 12। দেখো 20 ইজ টু 15 ইজ টু 12, রাইট আনসার হচ্ছে 20 ইজ টু 15 ইজ টু 12। দুটোই প্রসেস সেম, এবং দুটো প্রসেস দিয়ে আনসারে আসা যায়, কিন্তু বুঝতে হবে কোন কোশ্চেনের জন্য কোন টেকনিকটা বেশি ইম্পর্টেন্ট, আমি সেটাই তোমাদের বলছি। তাহলে আগের টেকনিক অনন্যক বের করতে গেলে অলওয়েজ ওটাই করতে হবে, সেই কারণে। আর অনন্যকেও তোমরা এটা করতে পারো, অনন্য এখানে এবার দেখো, আমি যদি আগের স্লাইডে যাই, এই যে এখানে অনন্যক বের করতে দিয়েছে, অনন্যক যে বের করার কোশ্চেনটা ছিল, যেটা আমি বোঝালাম, সেটা তো তোমরা শিখলে, এইভাবেও করতে পারো। অথবা এখন তোমরা এখান থেকে কি শিখলে, যে অনন্যক মানেও কিন্তু আমরা আনসার এভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? না, যখনই অনন্যকের কথা বলবে, যে কোনো একটা অনুপাত দিয়ে এই অনুপাতটার অনন্যক বের করতে বলবে, অথবা অনুপাতের যে ভ্যালু, অর্থাৎ এক্সপ্রেশনটাকে যদি সমান আকারে দেয়, যেটা এই স্লাইডে আমরা দেখি, এই স্লাইডে, অর্থাৎ এইভাবে যদি দেয়, ঠিক আছে? অর্থাৎ যদি এইভাবে কোশ্চেন আসে, অথবা যদি অনন্যক চায়, তাহলে তোমার কাজ হবে যে টার্মটার জন্য অনন্যক বের করতে চাইছো, সেটাকে বাদ দিয়ে দাও, বাকি টার্মগুলো গুণ করে দাও। তাহলে দেখো 3 ইজ টু 7 ইজ টু 2, এর অনন্যকের ভ্যালু বের করতে গেলে আমি কি বললাম? আমি যখন এর পদটার অনন্যক বের করবো, তখন এটাকে ভুলে যাব, বাকি দুটোকে গুণ করবো, 7 2 14, ওকে? আবার যখন এই টার্ম, অর্থাৎ দ্বিতীয়টার অনন্যক বের করবো, তখন 7টাকে ভুলে যাব, বাকি দুটো পদের গুণ করবো, 3 2 6 ইজ টু। আবার যখন তৃতীয়টার অনন্যক বের করবো, তখন আমি এটা ভুলে যাব, বাকি দুটোর গুণ করবো, 7 3 21। তাহলে আনসার তো 14 ইজ টু 6 ইজ টু 21ই হলো। কত সহজ অঙ্ক, উত্তর বেরিয়ে গেল, বোঝা গেল? দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ।
ওকে, এটা আমরা অলরেডি সলভ করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব খুব ইজি, খুব ইজি। এইটা হচ্ছে সব থেকে ইজি এবং ইজিয়েস্ট, এটা হচ্ছে দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন। এইরকম এক্সপ্রেশন থাকলেই, অর্থাৎ a বাই 5 সমান b বাই 9 সমান c বাই 11, এই ধরনের এক্সপ্রেশন থাকলেই a ইজ টু b ইজ টু c এর ভ্যালু হবে এদের নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোর সমান। ঠিক আছে, অর্থাৎ 5 ইজ টু 9 ইজ টু 11, এটাই হবে রাইট আনসার। 5 ইজ টু 11, 9 ইজ টু 11, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? ভেরি 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 ইজি এবং ভেরি ভেরি ইজি। এবার এই কনসেপ্টটা কেন আমি এই অঙ্কটা করাচ্ছি, তাহলে ওরা করানোর পিছনে কারণ আছে। এরপরেই আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, সেখানে এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হবে, খুব খুব কাজে লাগবে। অর্থাৎ আমি কি বলছি, আমি এটা বলতে চাইছি, তাহলে এই যে দুটো কোয়েশ্চেন আমরা সলভ করলাম, দেখো এখানে একটা ডিসকাশন দরকার, খুব খুব ডিসকাশন দরকার। এটা এইগুলো অনেকে জাস্ট করিয়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি এইগুলোতেই ভালো করে জোর দিচ্ছি। এর কারণ হচ্ছে প্রত্যেকটার মধ্যে পোটেনশিয়াল কনসেপ্ট আছে। পোটেনশিয়াল কনসেপ্ট কীরকম দেখো, দেখাচ্ছি, জাস্ট গিভ মি টাইম। হ্যাঁ, দেখো কোথায় গেল, ইয়েস, এটা দেখো, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে বলো। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, এক্সপ্রেশনটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে, আর এখানে এক্সপ্রেশনটা কি ভাগ আকারে আছে। অর্থাৎ 3a মানে যেমন ছিল, আমি লিখছি 4b সমান 5c মনে করো, আর কোথাও লেখা আছে a বাই 3 b বাই 4 সমান c বাই 5। দুটো কি সেম? দুটো কি সেম? উত্তর হবে না, দুটো সেম না। এটার মানে হচ্ছে এটা অনন্যকের ফর্মুলা আছে, অর্থাৎ এটা অনন্যকের মান চাইছে। এটার মানে হচ্ছে ডাইরেক্ট এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, আর এখানে এর ভ্যালু বের করতে হবে, বি এর ভ্যালু বের করতে হবে, সি এর ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। ঠিক আছে, অর্থাৎ যখন সংখ্যা এবং লেটার, অর্থাৎ সংখ্যা এবং অনুপাতের যে মান সেগুলোকে গুণ আকারে থাকবে, তখন আমাদেরকে তাদের ভ্যালু বের করতে হচ্ছে। কিন্তু যখন অনুপাতের নিচেই, অর্থাৎ এইচ টু বি ইজ টু সি তো বের করতে যাচ্ছি, তাহলে অনুপাতের একটা পদ তো এ, অর্থাৎ অনুপাতের পদের নিচেই যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে যে সেটাই হচ্ছে ওই পদটার মান। ঠিক আছে, এটা ডিসকাশন করার কারণ হচ্ছে এটাই। এখানে তো আনসার আমি বলেই দিলাম, এর নিচে 5 আছে মানে 5:9:11, 5:9:11, এটা আনসার হয়ে গেল। এটা ডিসকাস করেছি শুধুমাত্র এই কোশ্চেনটা সলভ করার জন্য। দেখো এই ধরনের কোশ্চেনও পাবে, জরুরি তো এটা নয় যে সবসময় তোমাকে ইজি আকারে দিয়ে দেবে a বাই 11 সমান b বাই 15 সমান c বাই 13। এত জল ভাতের কোশ্চেন সবসময় দেবে, এটা তো ভাবার কোনো কারণ নেই। দেবে কি সবসময়? না, মোটেই দেবে না, কম্পিটিশন বাড়ছে। তাহলে কোশ্চেন টাফ করতে গেলে কী করবে, এইভাবেই আরও মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে তোমাদেরকে অঙ্কটাকে রিপ্রেজেন্ট করবে। এখন তোমরা এই কোশ্চেনটা দেখা মাত্রই 2a বাই 3 সমান 7b বাই 5, তোমরা বেশিরভাগের লোকের কি মনে হবে, বেশিরভাগের জন্যই মনে হবে আচ্ছা এটাকে তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে পারি। হ্যাঁ, হতে পারে, কেন হবে না। তাহলে 10a ইজ ইকুয়াল টু 21b হতে পারে। তাহলে a বাই b সমান কত হবে, 21/10, অর্থাৎ আনসার হয়ে গেল 21/10, মানে 21:10। ঠিক আছে, 21:10 হুইচ ইজ রাইট আনসার, রাইট আনসার। কিন্তু আমি তোমাদেরকে, এটা তো নর্মাল অ্যাপ্রোচ, আমি যে অ্যাপ্রোচটা শেখালাম কি, আমি একটু আগে কী বললাম, যে যদি তোমরা এই 2a বাই 3 সমান 7b বাই 5 আছে, তো এটাকে a বাই b মানে a বাই সামথিং সমান b বাই সামথিং এর আকারে লিখতে পারো না? কিভাবে লিখবে? এইটাকে আমি a বাই 3/2 এর আকারে লিখতে পারি না? সমানই এটাকে b বাই 5/7 এই আকারে লিখতে পারি কি না পারি না? অবশ্যই পারি। কারণ কি আমরা জানি এইটাই তো উপরে উঠে যাবে গুণ হওয়ার সময়, এটাই তো উপরে উঠে যাবে গুণ হওয়ার সময়। কারণ ভগ্নাংশের গুণ হওয়ার সময় কি হয়, ভাগটা উল্টে যায়, তাই তো? তাহলে সেটা যদি হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, a ইজ টু b এর ভ্যালু কত হবে, 3/2 ইজ টু 5/7। ঠিক, এবার এদের যদি আমার নর্মাল মানে এদের সরলতম মান বের করতে, তাহলে কি করব, এদের শুধু ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 5-2 মানে যেটা ওপরে আছে তার ভ্যালু হবে, অর্থাৎ 3×7 21 ইজ টু 10। আনসার তো আমি সেই একই পেলাম, 21। অর্থাৎ দুটো অ্যাপ্রোচই সম্ভব, দুটো অ্যাপ্রোচই। দেখো তুমি কৌশল বদলে নিলে তো তোমার আনসারের বদলে যাবে না, আনসার একই হবে।
এখন বারবারই বলছি অ্যাপ্রোচ ম্যাটার্স, অ্যাপ্রোচটাই ম্যাটার করে, তুমি কীভাবে অ্যাপ্রোচ করছো। তাহলে আমি দুটো অ্যাপ্রোচই তোমাদের শেখালাম, যার যে অ্যাপ্রোচটা মনে হবে যে ইজি সেই অ্যাপ্রোচে সে করতে পারে। আমার কাজ প্রত্যেকটা জিনিসকে বেসিক টু অ্যাডভান্স বোঝানো, এবং আমি ততটাই মেহনত করছি, ততটাই এফোর্ট দিচ্ছি। প্র্যাকটিস সেশন মানে এমন নয় যে কোশ্চেন সলভ করলাম বেরিয়ে গেলাম, প্রত্যেকটা স্লাইডে আমি টাইম দিচ্ছি যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস ইজি থেকে অ্যাডভান্স, অর্থাৎ একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারো। আমি দুটো জিনিস তোমাদের সামনে রাখলাম এবং আমি তোমাদের উপর ছাড়লাম, যার যেটা ইজি মনে হবে সেই মেথডটা ফলো করতে পারো। তো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। পরের দেখো, আবার একটা কোশ্চেন আসছে, আবার একটা কোশ্চেন আসছে, সেম কোশ্চেন কি না? তাহলে আমি কি বলবো এটা? এবার এখানে দেখো, আগেরটাতে তোমরা করে নিলে, এবার আমি কেন এই কনসেপ্টটা বারবার বলছি, কনসেপ্টটা কেন ইম্পর্ট্যান্ট? এই জন্য ইম্পর্ট্যান্ট, দেখো এখানে দুটো টার্ম ছিল, ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো টার্ম ছিল। এই দুটো টার্ম ছিল বলে তোমরা এইভাবে করতে পারলে, এই ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারলে, ঠিক আছে না? কিন্তু যখন তিনটে টার্ম থাকবে, এখানে দেখো, এখানে কি ক্রস মাল্টিপ্লিকেশন করা সম্ভব? তিনটে রেশিওকে কী করে, মানে তিনটে, একটা ইকুয়েশনে তিনটে পদ দেওয়া আছে এবং দুটো সমান চিহ্ন দেওয়া আছে, সেটাকে কী করে ক্রস মাল্টিপ্লিকেশন করবে? সম্ভবই নয়, করা সম্ভব নয়। তাহলে কি করব? এখানে এইভাবেই তোমায় বের করতে হবে। কীভাবে বের করবে? না দেখো, 5x বাই 7 সমান 9y বাই 13 সমান 10z বাই 11। ওকে, তাহলে আমি কি বললাম? তুমি প্রথমে এক্স বাই সামথিং, বাই সামথিং, জেড বাই সামথিং আকারে লিখে নাও। তাহলে এক্স বাই কত? 7/5 এটা, সমানই ওয়াই বাই 13/9 আমি লিখতে পারি, সমানই জেড বাই 11/10 লিখতে পারি। এবার আমি, তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম আমাদের ডিজায়ার্ড যে এক্সপ্রেশন, অর্থাৎ যে এক্সপ্রেশনটা আমরা চাইছিলাম পেয়ে গেলাম। এবার এক্স বাই সামথিং সমান ওয়াই বাই সামথিং সমান জেড বাই সামথিং মানে কি? আমরা এখান থেকে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেডের রেশিও আরামসে পেয়ে যাবো। তাহলে কত সেটা? 7/5 ইজ টু 13/9 ইজ টু 11/10। এবার দেখো, ভগ্নাংশের এসে গেল, অর্থাৎ ভগ্নাংশের রেশিও এসে গেল, এবং ভগ্নাংশের রেশিওকে সলভ করার প্রসেস আমি অলরেডি শিখিয়েছি। কী করতে হয়? স্টেপ 1 আমি লিখলাম, স্টেপ 2 কী করতে হয় বলেছিলাম? এই হরগুলোর লসাগু নিতে হয়, অর্থাৎ 5 ইন্টু 5, 9 এবং 10-এর লসাগু নেব। তাহলে 5, 9 এবং 10-এর লসাগু কত হবে? তোমরা করে দেখে নিও, 90 হবে। ঠিক আছে, 90 হবে। তাহলে এবার 90কে কী করতে হবে? প্রত্যেকটা পদ দিয়ে গুণ করে ভাগ করতে হবে, তাই তো? এটা আমি শিখিয়েছি। অর্থাৎ আমি যদি এখানে করি 7/5, তাহলে প্রথমটা আমার 7/5 ইন্টু 90, ঠিক আছে? তাহলে 5, 18, 90, অর্থাৎ 8, 17 কত? 136। ঠিক আছে, দেখো এবারে একটু মাথা লাগাও। কি মাথা লাগাতে বলছি? অপশনের দিকেও মাঝে মাঝে চোখ দাও। প্রথম টার্মটা আমি দেখছি 136 পেয়ে গেছি, এবার প্রত্যেকটা অপশন চেক করো। দেখো এই টার্মে প্রথম টার্ম 136 নাই, এখানে শুধু 136 আছে, এখানেও 136 নাই, এখানেও 136। তাহলে আমার চোখ বুঝে আনসার এটা, আর দুটো পদ বের করে সময় নষ্ট করবো না। এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড বেস্ট অ্যাপ্রোচ। এবার কেউ যদি করতে চাও সে করতেই পারো। যেমন এখানে ইজ টু দিলে, পরের টার্ম কত? 13/9 ইন্টু 90, 9 10 90, অর্থাৎ এর ভ্যালু কত হলো? 130। তাহলে সেকেন্ড টার্মটা 130 পেলাম। তুমি করতেই পারো, পরের টার্মটাও বের করতে পারো, 11/10 ইন্টু 90, 9 10 90, 9 11 99। তুমি চাইলে বের করতেই পারো, তাতে অসুবিধা কিছু নেই। বাট আমি বলছি যে টেকনিক অ্যান্ড ট্রিক্স তোমাকে কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবে। টেকনিকটা ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। আমি যখন দেখছি আমার কাছে 4টে অপশানে একটাই মাত্র অপশান আছে যেখানে প্রথম পদ 136, তাহলে আমি বাকি অপশানগুলোর জন্য আর কেন টেস্ট করব? বাকি অপশানগুলো অটোমেটিক ভুল প্রমাণিত হয়ে গেছে। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি ডিসকাস করব। প্রত্যেককে বলছি ভেরি ভেরি অ্যাটেন্টিভ হয়ে যাও, খুব অ্যাটেনশনের সঙ্গেই কোশ্চেনটার সলিউশনটা দেখো, খুব উপকার হবে। কেন বলছি? দেখো, এরকম প্রশ্ন তোমরা অনেক সময় কোশ্চেনে পরীক্ষায় পাবে এবং হামেশাই এই ধরনের প্রশ্ন আসে। এই যে 4টে পদ দেওয়া আছে, 17, 29, 41 এবং 65, এখানে 4টে পদ আছে। প্রশ্নে বলা হচ্ছে যে প্রত্যেকটা পদের সাথে কত যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তার মানে এখান থেকে পরিষ্কার যে 17, 29, 41 এবং 65 এরা সমানুপাতে নেই, এরা এখন অনুপাতে আছে, তাই না? এরা এখন অনুপাতে আছে।
তার অনুপাত এবং সমানুপাতের মধ্যে পার্থক্য কী আমি আগের ক্লাসে ডিসকাস করেছি, আরও একবার বলে দিচ্ছি। অনুপাত মানে হলো পদ দুটোর মধ্যে, মানে যে কোনো, অনুপাত কথার অর্থ হলো যে কোনো দুটো সংখ্যার মধ্যে আমরা অনুপাত বের করতে পারি, নিতে পারি, যেমন 11:13, 50:5,00,000, যা খুশি। কিন্তু সমানুপাত যখন হবে, সমানুপাতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা যে পদ, সেই পদের সঙ্গে তার পূর্ববর্তী পদের একটা কমন, অর্থাৎ একটা সাধারণ মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবেই থাকবে, নাহলে সেটাকে সমানুপাত বলতে পারি না। ঠিক আছে, আগের দিন আমরা ডিসকাস করেছি। প্রথম ভিডিওটা ওই জন্যই বারবার বলছি যে যারা সেকেন্ড ভিডিওতে আজকে অর্থাৎ যারা নতুন ভিউয়ার আসবে, প্রথম এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, গো টু দ্য ডেসক্রিপশন বক্স, এবং সেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট ভিডিওর। প্রথম ভিডিওটা অবশ্যই প্রথমে দেখো, প্রথম লেকচার দেখো। একটা গ্র্যাজুয়াল প্রসেস আমি এভাবেই করাচ্ছি, প্রত্যেকটা কনসেপ্টকে ডিসকাস করছি, তার সাথে আমি মানে এক একটা প্রশ্নই হচ্ছে এক একটা কনসেপ্ট, এরকম আমার এইটাই মডেল। সুতরাং প্রথম ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, তারপরেই দ্বিতীয় ক্লাসটা দেখো, না হলে অনেক জায়গায় তোমাদের অনেক কটা কনসেপ্ট মাথার উপরে যেতে পারে। ঠিক? আচ্ছা, তাহলে এই অঙ্কটা সলভ কী করে করবো? দেখো, আমি প্রথম নর্মাল অ্যাপ্রোচটা দেখাই। নর্মাল অ্যাপ্রোচ কী হতে পারে? এখানে নর্মাল অ্যাপ্রোচ কী হবে? আমরা ধরে নেবো যে আচ্ছা, এক্স হলো সেই নাম্বার যেটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে কী হবে? প্রত্যেকটা পদের সঙ্গে তোমাকে এক্স যোগ করতে হবে। 17x, আচ্ছা 29 প্লাস এক্স, 41 প্লাস এক্স এবং 65 প্লাস এক্স হলো। এবার এইগুলো তার মানে বলেই দিয়েছে কত যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তার মানে আমি বলতেই পারি এইটা এটার সমানুপাত হচ্ছে 41:x ইজ টু 65:x। এখন সমানুপাতের সূত্র আমরা জানি কি, 17/x অর্থাৎ প্রথম পদ গুণ চতুর্থ পদ অর্থাৎ 65 ইন্টু এক্স, 65 প্লাস এক্স সমানই কত হবে? মধ্যপদ দুয়ে গুণফল অর্থাৎ 29 প্লাস এক্স ইন্টু 41 প্লাস এক্স। এখন তুমি আমায় বলো, এই দুটো পদের গুণ করবে, এক্স এর ভ্যালু আসবে, আবার এই দুটো পদের গুণ করবে, তারপরে কাটাকাটি হবে, সেখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করে তুমি তোমার ডিজায়ার্ড ভ্যালু পাবে। নিজে একবার ভেবে দেখো এটা কতটা সময় লাগতে পারে। এটা ফার্স্ট অ্যাপ্রোচ, তাহলে এটা টাইম কনজিউমিং, করে নিতে পারো। আমি ইকুয়েশন লিখে দিয়েছি, তোমরা এগুলোকে সলভ করে এক্স এর ভ্যালু বের করতে, এটা একটা সলিউশন। নেক্সট সলিউশন দেখি। দ্বিতীয় সলিউশন হচ্ছে অপশন টেস্ট। অনেক সময় অপশন টেস্টও কারিগরি হয়ে যায়। অপশন টেস্ট অর্থাৎ প্রত্যেকটা নাম্বার থেকে একটা করে অপশন তুলব, বিয়োগ দেব এবং দেখব যে সেগুলো মানে সেটা স্যাটিসফাই করছে কিনা। যেমন 17 থেকে 3 বাদ দিলে কত হয়? 14 বাই দ্বিতীয় পদ 29 থেকে 3 বাদ দিলে কত হয়? 26। আচ্ছা, 41 থেকে 3 বাদ দিলে কত হয়? 38। 65 থেকে 3 বাদ দিলে কত হয়? 62। এখন এই দুটোকে সমান যদি আমি লিখি, তাহলে এইগুলোর সমানুপাত তখনই হবে যখন এই দুটো রেশিও সমান হবে। অর্থাৎ 14কে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7, এটা হচ্ছে 13, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 19, এটা হচ্ছে 31। তাহলে তুমি আমাকে বলো 7-এর 13 কি 19-এর 31-এর সমান? না, সমান নয়, তাহলে হচ্ছে না। আবার তোমাকে তাহলে 3 যখন স্যাটিসফাই করলো না তখন 5-এ যেতে হবে, 5 যদি স্যাটিসফাই না করে 7-এ যেতে হবে, 7 যদি স্যাটিসফাই না করে 9 যেতে হবে। তাহলে এটাও তো অনেক টাইম কনজিউমিং। তাহলে কেন এর থেকে বেটার কি, এর থেকে বেস্ট হবে আমরা এমন একটা কনসেপ্ট শিখি যেটা আমাকে নিমেষে এই কোশ্চেনটা সলভ করে দেবে। এটাই আমি শেখাতে চাইছি। ভেরি ভেরি কেয়ারফুলি সলিউশনটার দিকে নজর দাও। আচ্ছা, যারা নোটস বানাচ্ছ তারা লিখে নাও, এই প্রসেস যেটা আমি শেখাতে যাচ্ছি এটাকে বলা হয় রেশিও শিফটিং মেথড। রেশিও শিফটিং মেথড অর্থাৎ, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, রেশিও শিফটিং মেথড। আচ্ছা, প্রত্যেকটা ইংলিশের বাংলা করতে যেও না, সমস্যায় পড়ে যাবে। এইটুকু তো জিনিস শিখতেই হবে চাকরি পরীক্ষা যখন প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে না? সব কিছু বাংলা করা সম্ভব না। রেশিও শিফটিং মেথড, মেথডটার নাম রেশিও শিফটিং মেথড। এইখানে এই মেথডে কী বলা হচ্ছে দেখো, প্রথম যে দুটো টার্ম আছে সেই দুটোকে ভাগ আকারে লেখো, 17/29। আচ্ছা, বাকি দুটো টার্মকে ভাগ আকারে লেখো, 41/65 হলো। এবারে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী হবে? সেকেন্ড স্টেপে তোমাদেরকে যেটা করতে হবে, উপরের যে পদ অর্থাৎ দুটো লবের মধ্যেকার তফাৎ কত,
17 এবং 41-এর মধ্যে ডিফারেন্স কত সেটা এখানে লেখো 24। 29 আর 65-র মধ্যে ডিফারেন্স কত? 36 স্যার, 36। এবারে কি, যদি এটা কাটাকাটি করা সম্ভব হয়, অর্থাৎ যেটাকে যদি ছোট বানানো যায় বানিয়ে নাও। দেখো 12 দিয়ে কাটলে এটা 2 হয়, 12 দিয়ে কাটলে এটা 3 হয়, অর্থাৎ এটার ফাইনাল ভ্যালু হলো 2/3। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট হচ্ছে এটা, আমি যেটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণভাবে লেখো, মানে লিখে নাও। এটা হচ্ছে কখনোই এই দুটো হচ্ছে মূল ইকুয়েশন বা মূল নাম্বার, এই দুটোকে কিন্তু কখনোই কাটাকাটি করবে না। এই দুটোকে যদি কেটে ছোট করে দাও তাহলে কিন্তু আনসার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এই দুটো যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। যেটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অ্যাজিউমড ভ্যালু, এটা আমাদের হচ্ছে অ্যাজিউমড ভ্যালু, অর্থাৎ এটা আমাদের মনে করা মান। ঠিক আছে, এটা আমরা মানটাকে ধরে নিয়েছি, এটাকে তুমি ছোট বড় করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো, তাহলে আমরা কি পেলাম? 17-র 29, 41-এর 65 এবং 2/3 হচ্ছে আমাদের অ্যাজিউম ভ্যালু। ঠিক আছে, এখন যে কোনো একটা মানে ভগ্নাংশের সঙ্গে তুমি এটাকে তুলনা করতে পারো। হয় 17-29-এর সঙ্গে তুলনা করো, তাহলেও একই মান আসবে। 41-এর 65-এর সঙ্গে তুলনা করলেও একই ভ্যালু। আমি 17-29-এর সঙ্গে ধরছি, আমি দুটোই করে দেখাবো, দুটোই করে দেখাবো। আমি একটু এটা তাহলে মুছে নিই, এই মুছে নিয়ে দেখাচ্ছি। রেশিও শিফটিং মেথড লিখে নিয়েছো তোমরা? আচ্ছা, আমি মুছে দিলাম, দেখাচ্ছি। দেখো সলভ করছি। আচ্ছা, 17-র 29, 41-এর 65 লিখলাম। এবার এই দুটো ডিফারেন্স কত বললাম? 24। এই দুটো ডিফারেন্স কত? 36, অর্থাৎ এই দুটো ডিফারেন্স 36। এবার এটাকে কাটাকাটি করলে কত হবে? 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3। এবং আমি অলরেডি বলেছি যে এটা কাটাকাটি করতে পারবে, কিন্তু এই মূল যে 4টে নাম্বার এইগুলোকে কিন্তু কোনোভাবেই কাটাকাটি করা যাবে না, প্রথম শর্ত। এবার আমার কাজ হচ্ছে যে কোনো একটা, আমি প্রথম 17-29 ধরে করাচ্ছি এবং প্রমাণ করে দেবো যে দ্বিতীয়টা দিয়ে করলেও আনসার একই আসবে, দুটি দেখাবো। এখন এবার এর পরের কাজ কি না, 17 এবং 29-এর মধ্যে পার্থক্য বের করো। এই ভগ্নাংশের মধ্যে তফাৎ কত? লব আর হরের মধ্যে 17 আর 29-এর মধ্যে তফাৎ হচ্ছে 8, সরি 12, সরি 12, তাই তো 12, তো 17 থেকে 29 কত? 12 তফাৎ। আর 2 আর 3-এর মধ্যে কত গ্যাপ? 1। দেখো এখানে 12-র গ্যাপ, এখানে 1-এর গ্যাপ, গ্যাপ সর্বদা সমান করতে হবে। অনুপাতে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাপ সমান করা। তাহলে এখানে যেহেতু 12-র গ্যাপ আর এখানে 1-এর গ্যাপ, তাই তোমায় কি করতে হবে না, এই অনুপাতটাকে অর্থাৎ 2/3, এটাতে যেহেতু 1 আছে এটাকে 12 দিয়ে গুণ করো, আর এটা যেহেতু 1 আছে এটাকে 1 দিয়ে গুণ করো, অর্থাৎ 17-29-কে 1 দিয়ে গুণ করো। ঠিক আছে, অর্থাৎ এই অনুপাতটাকে 1 দিয়ে গুণ করবো, এই অনুপাতটাকে 12 দিয়ে গুণ করবো। অর্থাৎ নিয়ম হলো, যে দুটো অনুপাত নিয়ে আমরা কাজ করছি দুটোর গ্যাপিং বের করব এবং একটার গ্যাপিংকে অন্যটার গ্যাপিং দিয়ে গুণ করব, অদল বদল করব। ঠিক আছে, যাতে গ্যাপিংটা সমান হয়। তাহলে 17-29-কে যদি আমি 1 দিয়ে গুণ করি 17-29ই পাবো, কিন্তু 2/3-কে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 24-এর 36। অর্থাৎ 2/3-কে 12 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 2-কেও 12 দিয়ে গুণ করব, 3-কেও 12 দিয়ে গুণ করব। এখানে 17-কেও 1 দিয়ে গুণ করব, 29-কেও 1 দিয়ে গুণ। এটা এটা হচ্ছে হোল, পুরোটার গুণ হচ্ছে, এমন নয় যে শুধু লবটার গুণ হচ্ছে। এইটার গুণ মানে ওই রকম গুণ ভেবো না, এটা একটা নর্মাল গুণের প্রসেস না যে 3-এর 4 ইন্টু 6 মানে হচ্ছে 4 দিয়ে শুধু এইটুকুই গুণ হবে না। অনুপাতে 3-এর 4 ইন্টু 6 লেখা মানে 3-এর সাথে 6-এরও গুণ হবে, আবার 6-এর সাথে 4-এরও গুণ হবে। দ্যাট ইজ, বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো গ্যাপিংগুলো সমান হয়েছে কিনা, দেখো একদম গ্যাপিং সমান হবে। 17 থেকে 24-এর গ্যাপ কত? 7। 29-এর সঙ্গে 36-এর গ্যাপ কত? 7। দেখো গ্যাপ সমান হয়ে গেছে এবং এই গ্যাপটাই হচ্ছে তোমার আনসার। অর্থাৎ 17-র সঙ্গে 7 যোগ করলেও 24 আসে, 29-এর সঙ্গে 7 যোগ করলে 36 আসে। অর্থাৎ 7 হলো সেই সংখ্যা যেটা কিনা প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমি যোগ করি তাহলে আমার প্রত্যেকটা পদ একে অপরের সঙ্গে সমানুপাতে থাকবে। তোমরা টেস্ট করে দেখে নিতে পারো। তাহলে রাইট আনসার কত হলো আমার? 7। অনেকক্ষণ সময় দিয়ে বোঝালাম এটা আমি। পরেরটা আমি করে দেখাচ্ছি, আরও ইজি হবে আশা করি। দেখো এবার আমি আর তো বোঝাবো না, জাস্ট যেটুকু না বললেই নয় সেটা আমি বলবো, দেখতে থাকো। পরের টার্মটা দিয়ে করছি আমি, দুটো টার্ম দিয়ে বলেছিলাম করে দেখাবো। প্রথম টার্মটা দিয়ে আমি করেছি, দ্বিতীয় টার্মটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আচ্ছা, লিখে ফেলবো। 17-র, এটা হচ্ছে 17-29, এটা হচ্ছে 41-এর 65। তাহলে এদের দুজনকার গ্যাপ কত? 17 আর 41-এর মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের 24, 29 আর 65-র মধ্যে গ্যাপ হচ্ছে 36। কাটাকাটি করলে হবে 3। ঠিক, এবার এদের মধ্যে গ্যাপ কত? 1। আর 41 আর 65-র মধ্যে গ্যাপ কত?
41 আর 65 মধ্যে গ্যাপ হচ্ছে 24। আমি কি বললাম, তাহলে এই গ্যাপটা এর গ্যাপকে দিয়ে একে গুণ করব, অর্থাৎ এর গ্যাপকে দিয়ে এই অনুপাতকে গুণ করব এবং এর অনুপাতের গ্যাপ দিয়ে এটাকে গুণ করব। তাহলে 41-এর 65-কে যদি আমি 1 দিয়ে গুণ করি, অর্থাৎ এটা একটু 1 হবে। আর 2-এর 3-কে আমরা কি দিয়ে গুণ করব বললাম, 24 দিয়ে গুণ করব। তাহলে 41 আর 65-র ভ্যালু হচ্ছে 41-এর 65 আসবে। আর 2-এর 3-কে যদি আমি 24 দিয়ে গুণ করি, তার মানে উপরে আসবে 48, নিচে আসবে 72। এবার দেখো 41 থেকে 48 কত, +7, 65 থেকে 72 কত, প্লাস। রাইট আনসার কত, সেম। অর্থাৎ যে কোনো একটা অনুপাত ধরে করো, সবেতেই আনসার সেম আসবে, +7। ইজ দ্যাট ক্লিয়ার? খুব খুব ভালো একটা অঙ্ক। দেখো আরেকটা, আমি এই প্রসেসটা যেহেতু নতুন, অনেকের কাছে নতুন, রেশিও শিফটিং মেথড অনেকের কাছে নতুন হতে পারে সচরাচর। বিশেষ করে বাংলাতে, আমাদের বাংলায় যে সরি, বাংলাতে যে ম্যাটেরিয়াল আমাদের ইউটিউবে বলো বা ইউটিউবে যেটুকু মেথড আমি দেখেছি, সেখানে রেশিও শিফটিং মেথড নিয়ে আলোচনা খুব কম হয়। সেই কারণে আমি তোমাদেরকে বলছি, এই ধরনের যদি এই কনসেপ্টটা একদম নতুন লাগতে পারে, একটু টাইম দাও, কনসেপ্ট আমাদেরকে অনেক অনেক বেশি মানে রিটার্ন দেবে 100%। পরের কোশ্চেন, একই কোশ্চেন নিয়েছি আমি, শুধু ওখানে যোগ করার কথা ছিল, এখানে বিয়োগের কথা। এখানে বিয়োগ করতে হবে, কিন্তু প্রসেস সেম থাকবে। আর নিজেরাই করার চেষ্টা করো, ভিডিওটা পজ করো, করে এটা সমাধান করার চেষ্টা করো, এবং তারপরে আমার ভিডিওটা আবারও প্লে করে দেখে নাও যে তোমাদের সলিউশনটা আমার সলিউশনের সঙ্গে মিলছে কি। এটা করি, তাহলে একই জিনিস প্রত্যেকটা পদ থেকে কত বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রথম দুটো নাম্বারকে আমরা লিখে নেব, 16/19। দ্বিতীয় হচ্ছে 31/49। এরপরে 16 আর 31-এর মধ্যে গ্যাপ কত, 15। 19 আর 39-এর মধ্যে গ্যাপ, 49-এর মধ্যে গ্যাপ কত, 30। ওকে, এবার এই দুটোকে আমি শর্ট করে নেবো, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হবে, 15 দিয়ে 30 দুবার যায়, অর্থাৎ এটা হয়ে গেল আমার 1/2। ঠিক, এবার 1/2-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, আর 16 আর 19-এর মধ্যে গ্যাপ হচ্ছে 3। ঠিক, তাহলে আমরা কি করব, এর গ্যাপটা দিয়ে একে গুণ করব, আর এর গ্যাপটা দিয়ে আমরা একে গুণ করব। অর্থাৎ 16 আর 19-কে আমরা 1 দিয়ে গুণ করব, যেহেতু এদের গ্যাপ হচ্ছে 1, আর 1/2-কে আমরা 3 দিয়ে গুণ করব, যেহেতু 16 আর 19-এর মধ্যে গ্যাপ হচ্ছে 3। তাহলে 1 দিয়ে গুণ করার অর্থ এটা 16 আর 19ই থাকবে, আর 3 দিয়ে গুণ করার অর্থ 1 × 3 মানে 3, 3 × 2 অর্থাৎ 6। এবার দেখো 16 থেকে কত বিয়োগ করলে 3 আসবে, -13 অর্থাৎ 13। 19 থেকে কত বিয়োগ করলে 6 আসবে, অর্থাৎ এখানেও -13। তাহলে দেখো দুই জায়গাতেই -13, অর্থাৎ আমার ইকুয়েশন মানে ব্যালেন্সিংটা একদম সমান হয়েছে। তাহলে কত বিয়োগ করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে যাতে করে এটা সমানুপাতে থাকে? রাইট আনসার হবে 13। দুটো অঙ্ক নিয়ে আমি মানে দুটো প্রবলেম ডিসকাস করে দিলাম। আই হোপ বোঝা গেছে, বুঝতে পেরেছো। রেশিও শিফটিং মেথড, দিস ইজ ভেরি ইজি, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এটা গেম চেঞ্জার একটা কনসেপ্ট। এইটা জানতে পারলে, এটা যদি শিখে নিতে পারো, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা নিমেষে, দেখো কতক্ষণ সময় লাগে, আমি তোমাকে আরেকবার অঙ্কটা করে দেখাচ্ছি, মানে কীভাবে এক্সামে অ্যাকচুয়ালি তোমরা করবে। এটা তুমি বোঝানোর জন্য এতবার করে তোমাদেরকে বলে বলে করছি বলে এত সময় লাগছে। কোশ্চেনটা সলভ কীভাবে করবে, কোনো একটা ক্যান্ডিডেট এই কোশ্চেন দেখা মাত্র কীভাবে সলভ করবে, তার কী কী কাজ হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি এই অঙ্ক দেখা মাত্র কী লিখবো, আমি লিখে ফেলবো নাম্বারগুলো, 16 19, এটা 31 49। এবার শুধু গ্যাপ বের করবো, গ্যাপ কত, এটা হচ্ছে 25, সরি এটা 15, এটা 15 গ্যাপ, এটা হচ্ছে 30-এর গ্যাপ। তাহলে এটাকে আমরা, এটা মানে 1/2, আমি জানি এটা গ্যাপ হচ্ছে 1, এটার গ্যাপ হচ্ছে 3, তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ করলে হবে, এটা 16 19, এটা 3 দিয়ে গুণ করলে হবে 3-এর 6, অর্থাৎ 16 থেকে 3 বিয়োগ করা মানে হচ্ছে 13 আমার রাইট আনসার। ব্যাস, রাইট আনসার 13। এটাও সেমই হবে, দেখো 19 থেকে 6 বিয়োগ করলে 13ই আসবে, আসতেই হবে। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করব এক্সামে। কতক্ষণ সময় লাগলো। আর ওই যে এক্স এর ফর্মুলা ধরে যদি আমি এটাকে নর্মাল অ্যাপ্রোচ করতাম, অর্থাৎ 16 মানে 16 মাইনাস এক্স গুণ 49 মাইনাস এক্স সমান 19 মাইনাস এক্স গুণ 31 মাইনাস এক্স, এই ইকুয়েশনটা সলভ করে এক্সের ভ্যালু বের করতে তোমরা নিজেরা অনেস্টলি বলো কত সময় লাগবে। খুব ফাস্ট যার ক্যালকুলেশন, তার মোটামুটি 2 মিনিট, যার খুব ভালো ক্যালকুলেশন স্পিড আছে, আর যার ক্যালকুলেশন স্পিড খুব খারাপ, তার
সত্যি কথা বলতে কি 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। একবার নিজেরা করে দেখো স্টপওয়াচ চালু করে, আমার কথাটা মিলে যাবে। কোনো রকম ভয় দেখাচ্ছি না, এটা সত্যি কথা। আমার কোনো লাভ নেই কাউকে ভয় দেখিয়ে, বাই দ্য ওয়ে। নেক্সট কোয়েশ্চেন। দুটো সংখ্যার অনুপাত 7:5 ছিল। এবারে বলছে যদি প্রথম সংখ্যার সাথে 15 যোগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার সাথে 5 যোগ করা হয়, তাহলে দুটো যে সংখ্যার নতুন যে দুটো সংখ্যা পাই সেই সংখ্যা দুটোর অনুপাত দাঁড়ায় 3:2। বড় সংখ্যার মান বের করতে। দেখো, তার মানে এটা একটা জটিল অঙ্ক। কেন জটিল অঙ্ক? দেখো, এক্স ধরে তুমি আরামসে অঙ্ক করতে পারো, কোনো প্রবলেম নেই, করতে পারো। আমি দুটো অ্যাপ্রোচই দেখাচ্ছি, দেখাবো, যেটা আমি কথা দিয়েছি আমি দুটো অ্যাপ্রোচই দেখাচ্ছি। কিন্তু বেস্ট অ্যাপ্রোচ পরে দেখাবো, প্রথমে আমি নর্মাল অ্যাপ্রোচ দেখাবো। তাহলে আমাকে কি ধরতে হবে? আমি ধরে নেবো যে সংখ্যা দুটো হচ্ছে একটা 7x আর একটা হচ্ছে 5x। দুটো সংখ্যা ছিল আমার কাছে, এর সাথে আমি 15 যোগ করেছি, তার মানে এটা কত হবে আমার 7x প্লাস 15 হয়ে গেল। আর এর সাথে আমি 5 যোগ করা মানে এটা হয়ে যাবে 5x প্লাস 5। ঠিক? তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 3:2। অর্থাৎ 7x প্লাস 5 বাই 5x প্লাস 5, এটা 15 সমান হচ্ছে 3/2। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এবারে আমাকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে। অর্থাৎ 7×2 14x প্লাস 15×2 30 সমান 5×3 15x প্লাস 5×3 15। ওকে, এবারে দেখো 14x যদি এদিকে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 15x থেকে 14x বিয়োগ করলে কত হবে? x। আর 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 15। অর্থাৎ x এর ভ্যালু আমার কত হলো? 15। তাহলে বড় সংখ্যার মান চেয়েছে, বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা কোনটা? 7x বড় সংখ্যা, 5x এর থেকে 7x তো অবশ্যই বেশি হবে। তাহলে আনসার কত হবে? 7 15 105। 7 15 105 হচ্ছে রাইট আনসার। এটা আমার নর্মাল অ্যাপ্রোচ। দেখো, তাহলে এখানে অনেক কটা স্টেপ ইনভলভ আছে তো। বাট আমি এখন তোমাদেরকে বেস্ট অ্যাপ্রোচটা শেখাবো, কীভাবে তোমরা এই অঙ্ক করবে। দেখো, যখনই, এটা মনে রাখতে হবে কি, কখন এই মানে মেথডটা কাজে লাগবে সেটা তোমরা খাতায় নোট ডাউন করো। আমি বলছি খাতায় নোট ডাউন করো, আমি লিখেও দিচ্ছি, দরকার হলে আমি লিখেও দিচ্ছি। দেখো, অলওয়েজ রিমেম্বার, যখন অনুপাতের মান দেওয়া থাকবে, দেওয়া আছে, অনুপাতের দুটি পদের সাথে সংখ্যার যোগ হয়ে নতুন অনুপাত পাবে। অর্থাৎ একটা অনুপাত দেওয়া আছে এবং অনুপাতের দুটো পদের সঙ্গে কিছু কিছু সংখ্যা যোগ অথবা কিছু কিছু সংখ্যা বিয়োগও হতে পারে। কখনো যোগ বলতে পারে, কখনো বিয়োগ, অর্থাৎ দুটোই সংখ্যার সঙ্গে যোগ হতে পারে, দুটো সংখ্যা থেকে বিয়োগ হতে পারে। কখনো বলতে পারে একটা সংখ্যার সঙ্গে যোগ হয়েছে, একটা সংখ্যা থেকে বিয়োগ হয়েছে। এটাও আমি অঙ্ক করাবো পার্ট 3তে, আমি আরও অ্যাডভান্স করাবো। আমি তো বলেইছি আমি স্টেপ আস্তে আস্তে আপ করছি। প্রথম দিন অর্থাৎ পার্ট 1 আমি একদম ইজি কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি, যদিও সেখানে অনেক কি কনসেপ্ট শিখিয়েছি। সেই কনসেপ্টের উপর বেস করে আজকে দেখো একটু মডারেট লেভেলের অঙ্ক নিয়ে এসেছি। অনেকেরই আশা করি বুঝতেই পারছো, অনেকে বুঝতেই পারছে যে লেভেল অনেকটা আপ হয়ে গেছে। থার্ড যে আমি সেগমেন্ট নিয়ে আসবো, অর্থাৎ তৃতীয় পর্ব এবং লাস্ট পর্ব, সেখানে 25 মতো কোয়েশ্চেন আমি সলভ করাবো। সেখানে ইজি, মডারেট এবং অ্যাডভান্স 3 রকমের কোয়েশ্চেন একদম আঁকাই করে মিক্স করে আমি সলভ করাবো। সেখানে তোমরা বুঝতে পারবে যে লেভেল কীভাবে আপ হচ্ছে। দেখো, অলরেডি আপ হয়ে গেছে লেভেল অনেকটা। তাহলে কখন ক্রস মাল্টিপ্লিকেশন, এবার আমি এইটা কি মানে এটা কি মানে টেকনিক শেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক। ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক, মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লিকেশন মানে যেটাকে আমরা বলি বজ্রগুণন, ঠিক আছে? কোনাগুনি গুণ। কীভাবে? তাহলে কখন ক্রস মাল্টিপ্লিকেশন এই টেকনিক কাজে লাগবে সেটা আমি বলে দিলাম। একটা অনুপাতের ভ্যালু দেওয়া থাকবে, অনুপাতের দুটো পদের সাথে সংখ্যার যোগ অথবা বিয়োগ করার কথা বলা থাকবে এবং তার ফলে একটা অনুপাতের চেঞ্জ আসবে। দেখো, 7:5 ছিল অনুপাতটা, প্রথমে অনুপাতটা ভ্যালু ছিল 7:5।
লাস্টে অর্থাৎ ফাইনাল ভ্যালু কত 3:2, অর্থাৎ অনুপাতটা চেঞ্জ তো হয়েছে, 7:5 থেকে 3:2, মানে অনুপাতে চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ এদের সঙ্গে একটাতে 15 ভ্যালু যোগ হয়েছে, একটাতে 5 যোগ হয়েছে। তাহলে এই ধরনের কন্ডিশন যখনই দেবে তখন অলওয়েজ চোখ বুঝে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস লাগাবো। কি করে করব এবার সেটা আমরা দেখব। আশা করি বোঝা গেছে, নোট ডাউন করে নিয়েছো কখন এই প্রসেস লাগানো যাবে। আমি আরেকবার রিপিট করছি, বলে দিচ্ছি। যখন একটি অনুপাতের ভ্যালু দেওয়া থাকবে এবং সেই অনুপাতের দুটি পদের সাথে কোনো সংখ্যার যোগ অথবা বিয়োগ করার কথা বলা থাকবে এবং তার ফলে আমরা ফাইনাল অনুপাত যেটা পাবো সেই অনুপাতটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা মানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডকে ইউজ করব। আচ্ছা, প্রসেসটা কি না, প্রথমে অনুপাত কত ছিল 7:5। ওকে, এবারে এখানে আমরা কি করেছি, ফাইনাল অনুপাতের ভ্যালু কত হয়েছে 3:2 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার অনুপাত প্রথমে ছিল, আর এটা হচ্ছে আমার শেষে আমার এটা দাঁড়িয়েছে, অর্থাৎ এটা ফাইনাল, এটা আমার ফাইনাল অনুপাত, আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল রেশিও, ঠিক আছে। এটা কেন এটা হয়েছে, এই প্রসেসটা কেন হয়েছে? বিকজ আমার এটার সঙ্গে 15 যোগ হয়েছে, দেখো বলেই দিয়েছে, প্রথম সংখ্যার সাথে 15 যোগ মানে এটার সাথে 15 যোগ করেছি এবং দ্বিতীয় সংখ্যার সাথে 5 যোগ করেছি, 5, ঠিক, সেই কারণে এটা এসছে। তাহলে লেখা ধরনটা কিন্তু ইম্পর্টেন্ট, লেখা ধরনটা শিখে নাও। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা প্রথম যে অনুপাত ছিল 7:5 সেটা লিখব, পরে যে ফাইনাল অনুপাত দাঁড়ালো সেটা লিখব, তারপরে এরকম একটা আন্ডারলাইন করে নিচে আমরা কি লিখব না, প্রথম সংখ্যার নিচে প্রথম সংখ্যার যে চেঞ্জ সেটা লিখব। প্রথম সংখ্যার চেঞ্জ কত 15 যোগ করেছি মানে কি 15 চেঞ্জ হয়েছে, এবং দ্বিতীয় সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যার চেঞ্জটা লিখব কত 5। এবারে আমার কাজ হচ্ছে প্রথমে এখানে দুটো ক্রস মাল্টিপ্লিকেশন লাগবে। কিভাবে? প্রথমে এই অনুপাত দুটোর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন মানে বুঝতেই পারছো, এর সাথে এর সাথে এর। তাহলে বলো 7×2 14, 5×3 15। আমার এখানে মাইনাস প্লাসের খেয়াল করবে যে বড় থেকে সবসময় ছোটকে মাইনাস করব। তাহলে 5×3 15 এবং 7×2 14। তাহলে 15 থেকে 14 বিয়োগ দিলে কত হয় 1, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু আমার কত হচ্ছে, তাহলে এখানে দুটোকে গুণ করে আমরা 1 ইউনিটের ভ্যালু পেলাম। এবার এই 1 ইউনিটের ভ্যালু কার সঙ্গে সমান সেটা পেতে গেলে আমাকে এবারে এই যে চেঞ্জের ভ্যালু এই দুটোর সঙ্গে এই রেশিওটার গুণ করতে হবে, ফাইনালের কিন্তু, ইনিশিয়ালের না, বারবার বলছি ফাইনাল রেশিওর গুণ করতে হবে। অর্থাৎ 15-র সঙ্গে 2 গুণ করব, কত হবে 30, 5-এর সঙ্গে 3 গুণ করলে হবে 15। তাহলে 30 থেকে 15 বিয়োগ দিলে কত হয় 15, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয় তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 7 ইউনিটের ভ্যালু কেন বের করছি, কারণ বড় সংখ্যার মান বের করতে বলেছে। তাহলে বড় সংখ্যার ভ্যালু কত 7 ইউনিট, 7 15 105। কত আরামে কত সহজে অঙ্কটা হয়ে গেল, বোঝাতে হচ্ছে তাই এত সময় লাগছে। যদি তুমি নিজে নিজে সলভ করো তাহলে কতক্ষণ সময় লাগবে, এবার হিসেব করে দেখো, এক্স ধরার কোনো ব্যাপার নেই। আমি আরও একবার এটা আমি আরেকবার এটাকে বোঝানোর চেষ্টা করছি, আরেকবার আমি রিপিট করছি, ঠিক আছে। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আরেকবার রিপিট করছি। আই থিঙ্ক কারো অসুবিধা হওয়ার কথা নয়, আমি এত ইজিলি এত সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি কারো সমস্যা হয় তার জন্য আমি আরেকবার বোঝাচ্ছি। তাহলে কি হবে, প্রথমে আমি বললাম প্রথম অনুপাতটার ভ্যালু লিখলাম 7:5, তার নিচে আমি ফাইনাল অনুপাতটা ভ্যালু লিখব অর্থাৎ 3:2, এবং নিচে আমি কি করব চেঞ্জগুলোর ভ্যালু লিখব। কত, এখানে 15 ভ্যালু চেঞ্জ হয়েছে, এখানে 5 চেঞ্জ হয়েছে। এবার প্রথম কাজ কি, এই দুটো অনুপাতের আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 5×3 কত 15 আর 7×2 14, অর্থাৎ 15 থেকে 14 বিয়োগ দিলে কত হয় 1, অর্থাৎ 1 ইউনিট। এখানে কত পেলাম 1 ইউনিট। আর এই দুটো চেঞ্জ কত 15×2 30, দেখো যেদিকে আমি করছি অর্থাৎ উপরেও যেভাবে গুণ করেছি এবং মাইনাস করেছি, নিচেও কিন্তু সেভাবেই গুণ করছি মাইনাস করছি। কীভাবে দেখো, ওপরে কিন্তু আমি 3 × 5, অর্থাৎ এই নিচের দিক থেকে ওপরের দিকে গুণ করে মাইনাস করছি, এখানেও তাই করছি। 15×2 30 এবং 3×5 15, তাহলে 30 থেকে 15 বিয়োগ করলে কত হয় 15, তাই তো। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হলো 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয় তাহলে বড় সংখ্যার অনুপাত কত 7, তাহলে আমাকে 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। আর 7 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিট যদি 15 হয় 7 ইউনিট হবে 7 × 15 মানে 105। 105 হচ্ছে আমার রাইট আনসার।
ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। কমল কি বলছে প্রশ্নে, কমল এবং হরির আয়ের অনুপাত 3:2। ওকে, এবং তাদের খরচের অনুপাত দেওয়া আছে 2:3, অর্থাৎ স্বাভাবিক কারো আয় থাকবে কারো ব্যয়ও থাকবে। তাহলে কমল আর হরির আয়ের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ 3:2। তাদের খরচের অনুপাত হচ্ছে 2:3। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল ব্যাপারটা, কিন্তু এখান থেকে একটা টুইস্ট করে দিয়েছে। কি বলছে, যদি কমলের আয় হরির খরচের দ্বিগুণ হয় তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত কত? দেখা যাক আর কিভাবে করবো এটা। তাহলে প্রথমে লিখে ফেলো ইনকাম, আই ফর ইনকাম, ঠিক আছে। এখানে কমল, এখানে হচ্ছে হরি, এ ফর কমল, এইচ ফর হরি। তাহলে কমলের আর হরির আয়ের অনুপাত কত? 3:2 স্যার, 3:2। আচ্ছা, এরপরে কি বলছে, তাতে খরচের অনুপাত হচ্ছে 2:3। ওকে, খরচ মানে ইংলিশে যেটাকে বলে এক্সপেন্স, ই ফর এক্সপেন্স, 2:3, ঠিক আছে। এইবারে তৃতীয় যে আমাদের কন্ডিশন দিয়েছে, কি বলেছে, যদি কমলের আয় হরির খরচের দ্বিগুণ হয়। আচ্ছা, হরির খরচ কত স্যার? 3। হরির খরচের অনুপাত হচ্ছে 3, মানে হরির খরচ হচ্ছে 3 ইউনিট। বলেছে হরির যে খরচ হবে, হরির খরচের দ্বিগুণ হবে কমলের আয়, কিন্তু কমলের আয় তো স্যার 3। তাহলে কমলের আয়ও 3 ইউনিট, হরির খরচও 3 ইউনিট, আবার কমলের আয় হবে হরির খরচের দ্বিগুণ। তাহলে তো স্টেটমেন্টগুলো তো ফলো করছে না, অর্থাৎ প্রত্যেকটা যে মানে স্টেটমেন্ট দেওয়া আছে সেগুলো তো স্যাটিসফাই করছে না। তাহলে স্যাটিসফাই করাতে হবে। স্যাটিসফাই করাতে গেলে কী করতে হবে, অর্থাৎ হরির খরচ যদি 3 হয়, হরির খরচ যদি 3 হয়, তাহলে কমলের আয় কত হবে? 3 গুণ 2, অর্থাৎ 6 হতে হবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এখানে কমলের আয়ের যে অনুপাত দেওয়া আছে 3, তাহলে 3কে 6 বানাতে গেলে কী করতে হবে? এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করতে হবে, পুরো অনুপাতটাকে 2 দিয়ে গুণ করতে হবে। বারবার বলছি, অনুপাতের একটা টার্মকে কিন্তু আলাদাভাবে গুণ করা যায় না, পুরো টার্মটার গুণ হবে। বোঝা গেছে? তাহলে যদি সেটা হয়, তাহলে আমাদের কোশ্চেন সলভ হয়ে গেল। কত জবরদস্ত টেকনিক এটা দেখো। তাহলে এটা কত দাঁড়াবে? তাহলে ইনকামের অনুপাত, নতুন অনুপাত কত হলো? কমল ইজ টু হরি 6:4, আর এটা 2:3 তো আছেই। তাহলে এটা হচ্ছে আমার ইনকাম, এটা আমার এক্সপেন্ডিচার, অর্থাৎ এটা হচ্ছে আমার আয়, এটা হচ্ছে আমার ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত থেকে ব্যয়ের অনুপাত যদি মাইনাস করি, তাহলেই তো সঞ্চয় অনুপাত পেয়ে যাব। সঞ্চয় অনুপাত কত হবে? 6 থেকে 2 বিয়োগ করলে 4:4, 4 থেকে 3 বিয়োগ করলে 1, অর্থাৎ রাইট আনসার কত? 4:1। দেখো কত সহজেই আমরা এটা বের করে ফেললাম। এক্স ধরে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এবং টাইম কত লাগবে এটা একবার নিজেরা এক্স ধরে সলভ করো, দিয়ে কমেন্ট করো যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, বোঝা গেল? আর একবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, দুটো সংখ্যার যোগফল 35 এবং দুটো সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফল হচ্ছে 25। তাহলে সংখ্যা দুটির অনুপাত বের করো। এইবারে আমি তোমাদের বোঝাবো যে আমি প্রথম দিন অর্থাৎ প্রথম ক্লাসে যে যোগ ভাগ প্রক্রিয়া, কারো যদি মনে থাকে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আমি শিখিয়েছিলাম যে এক্স বাই ওয়াই যদি একটা অনুপাত হয় এবং এর সঙ্গে যদি এ বাই বি এর সমান হয়, অর্থাৎ এক্স বাই ওয়াই যদি এ বাই বি এর সমান হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটা আমি শিখিয়েছিলাম তো। এটা কি বলা হয়? কি যোগ ভাগ প্রক্রিয়া, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এই জন্য বারবার বলছি, যারা প্রথম ভিডিওটি দেখোনি, ক্লাসটি দেখোনি, তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখো, প্রথম লেকচারটা দেখো, বুঝে যাবে যোগ ভাগ প্রক্রিয়া। এবার বলবে স্যার যোগ ভাগ প্রক্রিয়াটা এইভাবে এখানে কি করে কাজে লাগবে? লাগবে স্যার, লাগবে। কীভাবে লাগবে দেখাচ্ছি। দেখো টেকনিকটা শেখো, টেকনিকটা শেখো। কি টেকনিক? দেখো আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, ঠিক আছে। তাহলে কোশ্চেনের আকারে যদি আমি সেটাকে লিখতে চাই, তাহলে যোগফল কি মানে কত? এক্স প্লাস ওয়াই, আর নিচে এক্স মাইনাস ওয়াই লিখে ফেলো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে? 35। দুটো সংখ্যার যোগ বলেছে 35,
আর দুটো সংখ্যার বিয়োগফল কত বলেছে 25। এবার আমাকে বের করতে হবে সংখ্যা দুটো, কিন্তু স্যার এখানে তো সংখ্যা দুটো যোগ দেওয়া আছে, এখানে তো সংখ্যা দুটোর বিয়োগ দেওয়া আছে, তাহলে কি করে বের করব? বের করা যাবে স্যার, বের করা যাবে কিভাবে? না, প্রথমে এই দুটোর মধ্যে গ্যাপিং কত? 10। এই দুটোর মধ্যে গ্যাপিং কত? 10। তাহলে প্রথমে এই দুটোর গ্যাপিং নাও, গ্যাপ যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ গ্যাপের অর্ধেক নিয়ে নাও। তাহলে গ্যাপের অর্ধেক কত? 5। ঠিক আছে, গ্যাপের অর্থ কত? 5। তাহলে 5 যদি গ্যাপ হয়, তাহলে এবার তুমি দেখো 5 হচ্ছে সেই সংখ্যা যেটা কিনা যোগ করলে এবং বিয়োগ করলে 25 আসবে। তাহলে এমন একটা সংখ্যা বলো যার সাথে 5 যোগ করলে 30 আসবে, 35 আসবে, সেটা হচ্ছে 30। দেখো 30 + 5 বাই 30 - 5 মানে 25। হলো কি না? স্যাটিসফাই করলো কি না? 30-এর সঙ্গে 5 যোগ করলে 25 আসে, 35 আসে। আবার 30 থেকে 5 বিয়োগ করলেও কিন্তু 25 আসে। ঠিক? তাহলে আমার একটা সংখ্যা যদি 30 হয়, অন্য সংখ্যাটা কত হবে? 5। এই যে x + y, তাহলে একটা সংখ্যা যদি x 30 হয়, তাহলে 5 হবে কত আমার? y। একইভাবে x - y, অর্থাৎ x যদি হয় 30 আর y সমান হবে আমার 5। বোঝা গেল? তাহলে x সমান হবে 30, y সমান 5। তাহলে x:y এর রেশিও কত হবে? 30:5, মানে 5 দিয়ে কাটলে 6:1। রাইট আনসার কত? 1। 6:1। বোঝা গেছে? দেখো যোগভাগ প্রক্রিয়া লাগলো কিনা এখানে? যোগভাগ প্রক্রিয়া লাগলো কিনা? লাগলো। আশা করি শিখে নিয়েছো, আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো টেকনিক। আচ্ছা, এর থেকেও আমি একটা ইজি টেকনিক, এটা তো যোগভাগ প্রক্রিয়া শেখালাম, এর থেকেও আমি একটা ইজি টেকনিক শেখাচ্ছি। ঠিক আছে না? এটা একদম নর্মাল নাম্বার সিস্টেমের অঙ্ক। এটা নাম্বার সিস্টেম দিয়েও তোমরা সলভ করতে পারো। কিভাবে? দেখো দেখাচ্ছি, এটাও শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তোমরা নোট ডাউন করে নাও, যারা আগের ক্লাস মিস করেছো তারা এটাকে নোট ডাউন করে নাও, যোগভাগ প্রক্রিয়াটা। দেখো, দুটো সংখ্যার যখন যোগফল দেওয়া থাকবে এবং দুটো সংখ্যার যখন বিয়োগফল দেওয়া থাকবে, এখানে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী লিখলাম আমি, তখন অলওয়েজ রিমেম্বার বড় সংখ্যা, দেখো এখানে x + y এবং এখানে x - y, x + y = 35। এই স্টেটমেন্ট থেকে কোনটা বড় কোনটা ছোট কি আমরা নির্ধারণ করতে পারবো? না স্যার, পারবো না। যখন প্লাস আকারে থাকবে, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল যখন দেওয়া থাকবে, তখন আমরা কখনো বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট, কারণ কোনোটারই ভ্যালু আমি জানি না। কিন্তু সেকেন্ড স্টেটমেন্টটা থেকে আমি ডেফিনেটলি বলতে পারি, যেহেতু এক্স থেকে ওয়াই বিয়োগ করে 25 পেয়েছি, তার মানে ডেফিনেটলি এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই, মানে এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে শিখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে শিখলে তবেই অঙ্কে মাথা তৈরি হবে। ঠিক? তাহলে প্রথম স্টেটমেন্ট থেকে আমি বুঝতে পারছিলাম না এক্স বড় না ওয়াই বড়, কিন্তু দ্বিতীয় স্টেটমেন্ট থেকে আমি বুঝতে পারছি, যেহেতু এক্স থেকে ওয়াই বিয়োগ করে 25 পেয়েছি এবং 25টা পজিটিভ মানে প্লাস ভ্যালু, অর্থাৎ এক্স অবশ্যই ওয়াইয়ের থেকে বড়। এটা আমি বুঝতে পারলাম। তো সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে এরকম যখন দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, অর্থাৎ দুটো সংখ্যার যোগ দেওয়া থাকবে, দুটো সংখ্যার বিয়োগের ভ্যালু দেওয়া থাকবে, তখন অলওয়েজ রিমেম্বার বড় সংখ্যার মান, বড় সংখ্যা যেটা এখানে কিনা এক্স, বড় সংখ্যার মান সবসময় হবে সংখ্যা দুটোর যোগফল। ঠিক আছে, সংখ্যা দুটোর যোগফল প্লাস সংখ্যা দুটোর বিয়োগফল বাই 2। এটা হচ্ছে ফর্মুলা। সংখ্যা দুটোর যোগফল কত? এক্স + ওয়াই। সংখ্যা দুটোর বিয়োগফল কত? x - y বাই 2। দেখো, বের করো। সংখ্যা দুটোর যোগফল কত? 35। সংখ্যা দুটোর বিয়োগফল কত? 25 বাই 2। 35 আর 25 যোগ করলে কত হয়? 60। 60 বাই 2 মানে কত? 30। আমরা তাই পেয়েছিলাম ওখানে। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম? 30। আচ্ছা, এটা হলো বড় সংখ্যা বের করার নিয়ম। ছোট সংখ্যা বের করার নিয়ম কি স্যার? এটা লিখে নাও, লিখে নাও। তোমরা কথায় লিখে নাও, আমি সাইন দিয়ে লিখেছি। x + y এর জায়গায় লেখো সংখ্যা দুটির যোগফল প্লাস সংখ্যা দুটির বিয়োগফল বাই 2। আবার দেখো, ছোট সংখ্যা বের করার নিয়ম কি? আরে একই তো ছিল। ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, আমার শুধু এইটুকু মুছলেই হবে। হুম, আচ্ছা, আর এটা ছোটোর জায়গায় আমার বড় সংখ্যা। ঠিক আছে, একইভাবে ছোট সংখ্যা বের করার নিয়ম কি? ছোট সংখ্যা এখানে কত? y। ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটির যোগফল মাইনাস, এখানে প্লাস হবে না, এখানে হবে মাইনাস, সংখ্যা দুটির যোগফল মাইনাস সংখ্যা দুটির বিয়োগফল বাই 2। দেখো, 35 - 25 বাই 2, তাহলে 35 থেকে 25 বিয়োগ দিলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। এটাই তো পেয়েছিলাম আমরা। তাহলে একটা 30 একটা 5।
অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে 30, ছোট সংখ্যাটা 5, এদের অনুপাত কত হবে? 5 দিয়ে 30কে 6 ভাগ করা যায়, অর্থাৎ 6:1। রেশিও কত হলো? 6:1। এটাই আমার রাইট আনসার। বোঝা গেছে? বোঝা গেছে? সো মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, এগেন একা সেম জিনিস দেওয়া আছে। দুটো সংখ্যার যোগফল 10, দুটো সংখ্যার অন্তর 7 হলে সংখ্যা দুটির অনুপাত বের করো। আবার সেম দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা নিজেরাই করে ফেলো। দেখো আমরা কি করব, আমি এত লিখবই না। কেন লিখবো না? আমার মাথার মধ্যে এটা ফিক্স হয়ে যাওয়া উচিত যে দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগ দেওয়া থাকলে বড় সংখ্যা বের করার নিয়ম কি? কি? দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি বললাম? সংখ্যা দুটোর যোগফল 10 প্লাস বিয়োগফল 7/2 অনুপাত ছোটটার, আচ্ছা, ছোট সংখ্যার মান বের করার নিয়ম কি বলেছিলাম? 10 মানে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে দুটোতেই 2 2 আছে, কেটে যাবে। 10 আর 7 হচ্ছে 17, 10 থেকে 7 বিয়োগ করলে 3। তাহলে 17:3 হচ্ছে আমার রাইট আনসার। দেখো কত সহজে একটা লাইনে প্রবলেম সলভ। এটাও করতে হবে না। যারা এটা প্র্যাকটিস করবে বারবার, প্র্যাকটিস করার পর দেখবে এক্সাম হলে খাতাতে এগুলো লিখতেই হবে না, মাথাতেই হয়ে যাবে। আচ্ছা, 10 যোগফল অন্তর হচ্ছে 7, তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি? যোগফল প্লাস বিয়োগফল মানে 10 প্লাস 7 17/2। আচ্ছা, 17/2 হলো। আর এইদিকে কত হবে? 10 মাইনাস 7/2 মানে 3/2। তাহলে দুটোতেই নিচে 2 আছে, 2 2 কেটে যাবে। তাহলে উপরে হচ্ছে 17 আর হচ্ছে 3, তাহলে 17:3 রাইট আনসার। এই তো মাথা এইভাবে হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তাহলে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? রোহিত এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7। 6 বছর পর ওদের বয়সের অনুপাত হবে 3:3:4। তাহলে রোহিতের বর্তমান কত? আচ্ছা, নর্মাল অ্যাপ্রোচ কি হলে? নর্মাল অ্যাপ্রোচ আমাদের কি বলে? আগে ওটা শেখাই। আমি আগে নর্মাল অ্যাপ্রোচটা শেখাই, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়েই চলতে হবে আমাকে। নর্মাল অ্যাপ্রোচটা কি হয়? তাহলে আমি ধরে নেব রোহিতের বয়স হচ্ছে 5x। রোহিতের বয়স হচ্ছে 5x আর রাহুলের বয়স হচ্ছে 7x। ঠিক আছে? তাহলে 6 বছর পর রাহুলের বয়স কত? রোহিতের বয়স কত হবে? 6 বছর বেড়ে যাবে, অর্থাৎ +6। রাহুলের বয়সও 6 বছর বেড়ে যাবে, অর্থাৎ +6। ঠিক আছে? সবাই শাহিদ আফ্রিদি থোড়ি না, যার যখন খেলতো তখনও বয়স 20, এখনও বয়স 20, এরকম না। এদের বয়স বাড়ে। ঠিক আছে? জোকস অ্যাপার্ট। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্নে কি বলা আছে? 6 বছর পর ওদের বয়সের অনুপাত হবে 3:4। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 5x + 6 বাই 7x + 6 সমান 3/4। এবার আমাকে সলভ করে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, 4 5 20, তাহলে 20x + 24 সমান কি লিখতে পারি? 21x + 18। আচ্ছা, এদিকে যদি এক্সটাকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, আর এদিকে যদি 18কে নিয়ে আসি তাহলে 24 - 18 সমান হচ্ছে 21x - 20x। ওকে, তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে হয় কত? 6 সমান হচ্ছে x। অর্থাৎ x এর ভ্যালু কত হয়ে গেল? 6। তাহলে x এর ভ্যালু যদি 6 হয়ে যায়, তাহলে রোহিতের বর্তমান বয়স কত? তাহলে রোহিতের বর্তমান বয়স আমি কি ধরেছিলাম? 5x। রোহিতের বর্তমান আমি ধরেছিলাম কত? 5x। তাহলে 5x মানে হচ্ছে 5 গুণ x এর জায়গায় 6 মানে 30 বছর। ওকে, তাহলে রাইট আনসার হচ্ছে আমার 30 বছর। এটা হচ্ছে আমার নর্মাল অ্যাপ্রোচ। নিজেই দেখে নাও কতটা স্টেপ আছে, কতক্ষণ সময় লাগতে পারে। এবার আমরা শিখব এক্সাম অ্যাপ্রোচ। এক্সামে কিভাবে আমাদের এই কোশ্চেন সলভ করা উচিত। আচ্ছা, এখানে আমি রোহিতের জায়গায় যেহেতু দুটোই আর দিয়ে, অনেক এক্সামিনার অ্যাকচুয়ালি এইভাবেই দেয়, সেই কারণে আমি এগুলো ডিজাইন করেছি যাতে তোমরা শর্টেও নামটা না লিখতে পারো। আর ফর রোহিত, আর ফর রাহুল ভুলেই যাবে। সেই জন্য রোহিতের জায়গায় আরও লেখো, আর ওই রাহুলের জায়গায় আর এ লেখো, রাহুল। ওকে, অনুপাত কত ছিল? 5:7। ওকে, নো প্রবলেম। কিন্তু তাদের ফাইনাল অনুপাত কত হচ্ছে? 3:4। এক্ষেত্রে তোমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের গ্যাপিং দেখতে হবে। আচ্ছা, 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 2 স্যার। 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত স্যার? 1-এর গ্যাপ স্যার। তাহলে আমি অলরেডি শিখিয়েছি অনুপাতে গ্যাপ সমান করার নিয়ম কি? না, এর গ্যাপকে দিয়ে একে গুণ করব আর এর গ্যাপকে দিয়ে একে গুণ করব।
আমি রেশিও শিফটিংও শেখাচ্ছিলাম এটা, তাই তো? তাহলে যদি তাই হয় তাহলে একে 2 দিয়ে গুণ করব আর একে আমি 1 দিয়ে গুণ করব। তাহলে 5:7কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াবে? 5:7ই দাঁড়াবে। আর 3:4কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6:8। এবার দেখো রেশিও গ্যাপটা মানে এই প্রসেসটা সেম হয়েছে কিনা বুঝতে পারবে তখনই যখন এই এর সাথে এর যা গ্যাপ, এর সাথে এর গ্যাপ যদি সমান হয়। দেখো 5 থেকে 6 এর গ্যাপ কত? +1। 7 থেকে 8 এর গ্যাপও কিন্তু +1। ঠিক? তার মানে আমি বলতে পারি যে 1 ইউনিট বয়স বেড়েছে, তাই তো? আগে যদি আমি ধরে নিই যে রোহিতের বয়স ছিল 5 ইউনিট, তাহলে এখন হয়ে গেছে 6 ইউনিট। রাহুলের বয়স ছিল 7 ইউনিট, তো এখন হয়ে গেছে 8 ইউনিট, অর্থাৎ বয়স বেড়েছে কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট বয়স বেড়েছে, কিন্তু প্রশ্নে বয়স বাড়ার কথা কত বলা হয়েছে? 6 বছর। তাহলে 1 ইউনিট মানেই কত? 6 বছর। তাহলে 5 ইউনিট। রোহিতের বয়স বের করতে বলেছে, রোহিতের বয়স ধরেছি 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কত? 5 6 30। দেখো কত সহজে হয়ে গেল। ঠিক? বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমরা আজকের সেশন শেষ করব। এটা আমি হোমওয়ার্ক দিয়েছি। এই যে 27 অর্থাৎ 27, এক্স এবং 3, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে। অর্থাৎ এই সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে আছে। তাহলে তোমাকে এক্স এর মান বের করতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, প্রশ্ন সলভ করে কমেন্ট করো। ডেডিকেশন ইজ দ্য কি, বারবার বলছি। ডেডিকেশন না হলে চাকরি পাওয়া ভাই অত সহজ জিনিস না। তাই যখন আমি হোমওয়ার্ক দিচ্ছি নিশ্চয়ই কিছু ভেবে দিচ্ছি। তো এই কোশ্চেনটার হোমওয়ার্ক কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, এই আশা ভরসা রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আর লাইক শেয়ার তো করেই দাও, এটুকু তো তোমরা করতেই পারো, যেহেতু আমি এত এফোর্ট দিচ্ছি। ঠিক আছে না? এত এফোর্ট দিয়ে ক্লাসগুলো বানাচ্ছি, এত ভালো ভালো কনসেপ্ট শেখাচ্ছি, এত ভালো এক্সাম সলভ করাচ্ছি, কোয়েশ্চেন সলভ করাচ্ছি। সো এটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি যে তোমরা লাইক, এবং সেই সমস্ত স্টুডেন্ট যারা সিরিয়াসলি মানে আগে কিছু করতে চায় তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নাও। উইথ দ্যাট নোট, goodbye. Thank you for watching this class. Session dismiss. Thank you.